ওকে তো আমার কথা শোনা গেলে আমাকে একটু জানিও। আই থিংক তো লাইভ হয়েছে। ওকে তো কেউ জয়েন হোক দেন বলছি। ওকে তো হাই এভরিওয়ান। আজকে আমাদের মন কেমনের আড্ডার চতুর্থ এপিসোড। তো আজকে আমাদের মন কেমন আড্ডার চতুর্থ এপিসোড। আর তো আমাকে যদি শোনা যায় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তো সবাইকে ওয়েলকাম আমাদের টক শো উইথ ম্যাডি। তো মন কেমনের আড্ডাতে আজকে আমাদের চতুর্থ দিন। আর আজকে আমাদের সাথে গেস্ট আছে তোমাদের সবার প্রিয় গৌরব তপাদার আর অভিজিৎ বর্মন আছে। আর আজকে আমি একা নেই, আজকে মন কেমন স্টেশনের আরেকজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার অ্যান্ড হি ইজ আ সিঙ্গার অলসো। সো অনুরাগ ঘোষও আছে আজকে আমাদের সাথে। তো অনুরাগকে জয়েন করে যেতে বলবো। হয়ে গেছে। শো করছে আমার? হ্যাঁ হ্যাঁ শো। ওকে। হ্যালো এভরিওয়ান, অনুরাগ। আমি আজকে ফার্স্ট টাইম এই মন কেমন স্টেশনের আড্ডাতে এসেছি। আমাদের সাথে অলরেডি যারা আজকে আমাদের এমিনেন্ট গেস্ট তারা অলরেডি এসে গেছে। তো আমি পাচ্ছি গৌরব এসে গেছে আর অভিজিৎ এখন দেখাচ্ছে না স্ক্রিনে। অভিজিৎ তাড়াতাড়ি আসলে গৌরবকে করছি। অনুরাগের কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে পরিষ্কার? ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে তো? আমি এই জন্যই 10 মিনিট আগে শুরু করলাম। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ ইস্যু হয়। আচ্ছা। তো তো আজকে আমরা জয়েন এখনো করে জয়েন করিনি, অভিজিৎকে জয়েন করতে বলছি। এই তো এসে গেছে। একদম। তো আজকে মন কেমনের আড্ডায় আজকে আমাদের একটা খুব স্পেশাল দিন, কারণ ফার্স্ট অফ অল আমি আগে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আমাদের সবাই জানো যে আজকে আমাদের সাথে কে আছে অ্যাজ এ গেস্ট। ফার্স্ট আমি বলবো গৌরব তপাদার আমাদের আজকে এমিনেন্ট গেস্ট। ও হচ্ছে ওয়েল নেম ইউটিউবার, সবাই ওকে চেনো, সবাই ওকে জানো। ও একজন খুব ভালো একজন এমিনেন্ট পার্সোনালিটি ইউটিউব। আর ইউটিউবের ও সিঙ্গার, মিউজিশিয়ান, প্লাস একটা ব্লিড বং বলে যে ব্যান্ড আমরা জানি, সেই ব্যান্ডের মেইন ভোকালিস্ট গৌরব তপাদার। তো গৌরবকে ওয়েলকাম করছি। গৌরব কি শুনতে পাচ্ছি? হ্যালো এভরিওয়ান। হ্যালো ওকে, শোনা যাচ্ছে, বাট তোমার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে যদিও। সাউন্ড প্রবলেম হচ্ছে। হ্যাঁ,
আহ, শোনা যাচ্ছে? Okay. হ্যাঁ, সাউন্ড ইস্যু কি ঠিক হয়েছে? কেউ যে কমেন্টসে জানায় খুব ভালো হয়। মোটামুটি। আচ্ছা, সেকেন্ড আমাদের যে গেস্ট, সাউন্ড ওকে বলছে, ঠিক আছে। তো সেকেন্ড আমাদের গেস্ট সেটা হচ্ছে মিস্টার অভিজিৎ বর্মন। আমি ওকে মিস্টার অভিজিৎ বর্মন বলছি, আমার অনেকদিন পুরনো ফ্রেন্ড। অভিজিৎ হচ্ছে মেরিট ক্যাফের কো ফাউন্ডার, তার সাথে গৌরব আজকে আমাদের সাথে এসছে, আর অভিজিৎ একসাথে রয়েছে। ওরা ওরা ও মেরিট ক্যাফের সিইও এবং কো ফাউন্ডার, দুজনে এখন একসাথে মেরিট ক্যাফের কাজ করছে। তো আমরা এখন ফার্স্ট অফ অল একটা আচ্ছা, কোনো একটা সাউন্ডের একটা ইস্যু হচ্ছে। সাউন্ডের শব্দ হচ্ছে, জানি না কেন সাউন্ড ইস্যু হচ্ছে না? সাউন্ড ঠিকই আছে, পুরো হেডফোন ইউজ করতে পারিস। দ্যাটস বেটার, তাহলে আমি হেডফোন ইউজ করি। আমার কথা শোনা যাচ্ছে? মানে এম আই অডিয়েবল? হ্যাঁ, কথা শোনা কিন্তু লেটে আসছে মনে হচ্ছে, আই থিঙ্ক। শোনা যাচ্ছে আমাকে? যেখানে যে বলবো তখন আমরা করে করলে বেটার হয়। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। সাউন্ড ঠিক আছে? শোনা যাচ্ছে? যাচ্ছে। ওকে, তো শুরু করা যাক। তো অভিজিৎকে দিয়ে শুরু করি ফার্স্টে। অভিজিৎ বলুক অ্যাকচুয়ালি, আর তার আগে একটা আমি স্পেশাল একটা আজকে অ্যানাউন্সমেন্ট করব। সেটা হচ্ছে আজকে খুবই আমাদের জন্য এটা একটা খুব লাকি ডে, কারণ আজকে গৌরবের 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আই থিঙ্ক ইউটিউবে। ইজ ইট কারেক্ট? একদম। সো ভেরি ভেরি কনগ্রাচুলেশনস, হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন গৌরবকে। আজকে ওর মেইন যে চ্যানেলটা গৌরব তপাদার, সেটার সাবস্ক্রাইবার 4 lakhs কমপ্লিট করেছে। তো আজকে খুবই একটা স্পেশাল দিন। তো আজকের দিনটা আমাদের জন্য একটা মেমোরেবল ডে। তো আজকে ফার্স্টে আমি অভিজিৎকে বলবো যে মেরিট ক্যাফে, এই মেরিট ক্যাফে ব্যাপারটা কি। মানে লোকে হট করে শুনলে ভাববে যে ক্যাফে মিনস কোনো একটা কোনো ক্যাফে বা শপ বা কিছু, ওরকম তো কিছু নয়। অ্যাকচুয়ালি তুই জানা যে অ্যাকচুয়ালি মেরিট ক্যাফেটা কি। এই যে মেরিট ক্যাফে, আমরা গৌরব আছে লাইভ, এখানে একটা বড় হিস্ট্রি আছে আর কি। মেরিট ক্যাফেটার নাম অ্যাকচুয়ালি মেরিট ক্যাফে কেন হলো, এটা আমরা অ্যাকচুয়ালি খুব ইনস্ট্যান্ট নামটা দিয়েছি। মানে আমাকে এটাও শুনতে হয়েছে যে ইউটিউবের পর শেষে চা সার্ভ করবি। ওর কাছে একটা ফোন কল এসছে ওদের গৌরবের কাছে যে ইউটিউবের পরে শেষ পর্যন্ত চায়ের দোকান বা কফির দোকান খোলা হয়েছে কিনা, এরকম হ্যাঁ, যে চা সার্ভ করবি। তুই ইউটিউব করছিলি, ভালো করছিলি, বেকার বেকার কেন আবার এরকম কোনো জবে ঢুকলি যেখানে তুই চা সার্ভ করবি? হ্যাঁ, মানে অনেকে ভেবেছে আমি হয়তো কোনো জায়গায় হয়তো মানে এই কাজে জয়েন করেছি, যে চা বানাবো, চা সার্ভ করবো। অবান্তর কোশ্চেন লোকজন করছে। তো প্রথমেই বলি থ্যাংক ইউ মন কেমন ফর ইনভাইটিং অ্যান্ড মেরিট ক্যাফে। সো মেরিট ক্যাফে প্রথমেই বলতে গেলে মানে ক্যাফে টার্মটা কেন আমরা ইউজ করেছি। ক্যাফে মানে আমরা যখন ক্যাফেতে যাই নর্মালি আমরা কফি শপ খুঁজি, সেখানে গিয়ে আমরা একটা আড্ডা বা কোনো একটা প্রোডাক্টিভ কথাবার্তা সব কিছুই থাকতে পারে। কিন্তু আমাদের এই ক্যাফেটাতে, যেটাকে আমরা মেরিট ক্যাফে নাম দিয়েছি, সেখানে বেসিক্যালি আড্ডাও থাকছে কিন্তু একটা প্রোডাক্টিভ ওয়েতে থাকছে। এই জন্যই ক্যাফে নামটা দাও। এবং সেখানে লাইন মানে মেরিট ক্যাফে ইটসেলফ আ লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে প্রোডাক্টিভ ওয়েতে শেখানো হয় এবং একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম। সেখানে 1-to-1 লার্নিং রয়েছে, কমিউনিটি লার্নিং রয়েছে। মানে কারো যদি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থাকে, সে ফেস টু ফেস ইন ফ্রন্ট অফ দ্য ফ্রেন্ডস তারা সেটাকে থ্রো করতে পারে। পুরো জিনিসটাই আমাদের মেরিট ক্যাফেতে রয়েছে এবং সেই জন্যই ক্যাফেটা বলতে পারিস নামটা দেওয়া। জাস্ট একটা মানে হয় না যে একটা ইন্টারনেট একটা কিছু নাম দিয়ে একটা নতুন প্রজেক্ট যেটা আমরা করতে চলেছি সেই রিলেটেড কিছু একটা নাম, তার জন্য মেরিট ক্যাফে। এবং সেটা আমাদের ইনস্ট্যান্ট আর কি। গৌরব জানে যে আমাদের এই মেরিট ক্যাফে একটা খুব নয়েজ আছে কিন্তু একটা খুব নয়েজ আছে। হ্যাঁ, একটা নয়েজ আসছে, এটা মানে আওয়াজটা খুব পরিষ্কার আছে। তুই একটা কাজ কর অভিজিৎ, তুই হেডফোনটা নিয়ে নে না, হেডফোনটা নিয়ে মাইকে কথা বল।
তোর কথাটা বেসিক্যালি শোনা যাচ্ছে না, আর ফ্যানটা পারলে নিভিয়ে দে। হেডফোনটা নিয়ে আসছে জাস্ট আমি। হুম। সো আচ্ছা, তো অভিজিৎ হেডফোন আনতে গেছে, ততক্ষণে আমি বলি যে মেরিট ক্যাফেতে জয়েন করার যে ইচ্ছেটা, গৌরবকে বলছি, এটা কি করে হঠাৎ এলো, বা অভিজিতের সাথে তোমার কিভাবে আলাপ হলো, আর কিভাবে এই প্ল্যানিংটার সাথে তুমিও কম্প্যাটিবল হলে? অ্যাকচুয়ালি মেরিট ক্যাফে ব্যাপারটা অভিজিৎ দা যেটা হচ্ছে কোম্পানি রয়েছে মেরিট একাডেমি, সেখানে আমরা ভাবছিলাম যে হচ্ছে আমরা যদি একটা এনহ্যান্সড প্ল্যাটফর্ম বানাতে পারি যেখানে এরকম কিছু কি বলবো ইন্টারেক্টিভ সেশন হতে পারে, এমন কিছু জিনিসপত্র, এমন কিছু কাজ আমরা যদি করতে পারি যেখানে স্টুডেন্টদের জন্য আমরা এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি যেটা আগে তারা বাংলায় কখনো পায়নি, এরকম কিছু প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করে দিতে পারি। সো আমরা অনেক ধরনের ডিসকাশনের মধ্যেই ছিলাম যে কি করা যায়। ডিসকাস করতে করতে দুজন মিলে ঠিক করলাম যে তাহলে আমরা একটা মেরিট ক্যাফে বলে কিছু করি, মানে একটা কিছু করি, মানে প্ল্যাটফর্ম যেখানে আমরা এই কাজগুলো করব। দেন সেটা মেরিট ক্যাফে নাম দেওয়া হলো, যে মেরিটের আরেকটা পার্ট মেরিট ক্যাফে, এবং আমরা এটাকে স্টার্ট করলাম। সো বেসিক্যালি মানে তুমি যে বলছো সেটা হচ্ছে মেরিট ক্যাফের অ্যাকচুয়াল মিশন এন্ড ভিশন, যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা অনলাইন গ্রুমিং বা একটা কমিউনিকেশন স্কিল এনহ্যান্সমেন্টের উপরে তোমরা কাজ করছো রিসেন্টলি। এক্স্যাক্টলি মানে ব্যাপারটা আচ্ছা হচ্ছে যে এরকম হয় আমাদের বাংলা মানে মেরিট ক্যাফে যে প্ল্যানটা নিয়ে আমরা নেমেছি, আমাদের প্ল্যানটা শুধুমাত্র কলকাতার ছেলে মেয়েদের জন্য নয়, মানে কলকাতার ওকে ছেলে মেয়েদের জন্য শুধু প্ল্যানটা একদমই নয়। আমরা একটা মাস জায়গায় ভাবছি, সেটা হচ্ছে যে আমরা গোটা বেঙ্গলকে নিয়ে ইনক্লুডিং বাংলাদেশ, ওয়াও ওয়াও দ্যাটস গ্রেট। ঠিক আছে, আচ্ছা পুরো বাংলাকে নিয়ে আমরা ভাবছি। পুরো বাংলা মানে সেটা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ দুজন একসাথে। এবং ত্রিপুরা আসামের মতো ত্রিপুরা আসাম হ্যাঁ, এগুলো তো ত্রিপুরা আছে, আসাম নর্থ সবাই ইস্টের রয়েছে, জায়গাগুলো সবাই আছে। রয়েছে, যারা সবাই মানে অনলাইনে যেখানে বাঙালি রয়েছে আর কি, যেখানে আচ্ছা বাঙালি রয়েছে সেই জায়গাটা নিয়ে আমরা ভাবছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামগঞ্জ, বাংলা মানে তো শুধুমাত্র কলকাতা নয়, বা বাংলাদেশ মানে শুধুমাত্র অবভিয়াসলি ঢাকা নয়, হ্যাঁ, বা হচ্ছে ত্রিপুরার একটা ছোট একটা জায়গা নয়, মানে বাংলা মানে অবভিয়াসলি একটা ভাস্ট জায়গা যেখানে প্রচুর গ্রামগঞ্জ মফস্বল প্রচুর জায়গা রয়েছে, যেখানে স্টুডেন্টরা সেরকম অপরচুনিটি পায় না যে ইংলিশ ফ্লুয়েন্টলি বলবে। বা ধরো আমরা কলকাতার ছেলেমেয়েরা কি যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মেন্টাল হেলথ, গ্রুমিং, বডি গ্রুমিং, এই জিনিসগুলো আমরা প্রথম থেকেই শিখতে থাকি, ছোটবেলা থেকে আমরা এগুলো শিখতে থাকি। কিন্তু এখনো পর্যন্ত ধরো গ্রামগঞ্জ বা মফস্বল এরিয়াতে ছেলেমেয়েরা কিন্তু এই বিষয়গুলো অতটাও পারদর্শী না যতটা একটা কলকাতার ছেলে মেয়ে এই বিষয়টায় অবভিয়াসলি পারদর্শী। অবভিয়াসলি যত অবভিয়াসলি তাড়াতাড়ি ও কথা বলতে জানে, যত তাড়াতাড়ি ও ইন্টারাক্ট করতে জানে একটা শহরের ছেলে, গ্রামগঞ্জের ছেলেদের একটু অসুবিধা ওদের হয়। এবং সেই জায়গাটা আমরা চাই যে যাতে চাকরির ক্ষেত্রে বলো বা বড় কোনো জায়গায় গিয়ে বলো, ওদের কথা বলতে প্রবলেম না হয়, ওদের বডি গ্রুমিংটা ওদের যেন ঠিকঠাক হয়, ঠিক আছে, এই আচ্ছা প্রবলেমস গুলো যেন না হয়, এটা আমাদের মেইন উদ্দেশ্য। আচ্ছা, বেসিক্যালি তাহলে আমি অভিজিৎকে একটা কথা বলবো, তোরা যে এই প্ল্যানটা করেছিস, ঠিক আছে, এই প্ল্যানটা তোরা মানে এক্সিকিউশনটা কিভাবে করছিস, কি বেসিসে করছিস? কারণ গ্রামগঞ্জে গিয়ে গিয়ে করাটা তো একটা খুব মুশকিলের ব্যাপার, তো সেই ক্ষেত্রে অনলাইন বা ভার্চুয়াল তোরা কিভাবে মানে প্ল্যাটফর্মটাকে ইউজ করছিস, যদি একটুখানি ডিটেলে বলিস। অ্যাকচুয়ালি যেহেতু প্যান্ডেমিক, তোরা বুঝতেই পারছিস, প্যান্ডেমিকের সময় এখন অনলাইন কনসেপ্টটা অলরেডি আমাদের ইন্ডিয়াতে বল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বল, সবাই মোটামুটি অনলাইন সিস্টেমটা বুঝে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো আমাদের যারা বাইরের স্টুডেন্টস মানে মানে বিয়ন্ড অফ দ্য কলকাতা আর কি, তারা কিন্তু সবাই অনলাইনেই করছে। যে কনসেপ্টটা আমরা হয়তো এই প্যান্ডেমিকটা না হলে ভাবতে পারতাম না, যে অনলাইনে সেই মফস্বল থেকে স্টুডেন্টরা এসে আমাদের মেরিট ক্যাফেতে জয়েন করে। আচ্ছা আমি একটু জাস্ট ইন্টারাক্ট করবো আমি, ম্যাডি তুই একটা পারলে হেডফোন নিয়ে নে, কারণ আমার মনে হচ্ছে নয়েজটা এই জন্যই আসছে। একটা ইয়ারফোন লাগিয়ে নে, তাহলে তোর সুবিধা হবে কথা বলতে, আই থিঙ্ক। হ্যাঁ, নয়েজটা ওখান থেকেই আসছে। হুম। হ্যাঁ তো continue। এবার ঠিক আছে, এবার বোধহয় নয়েজটা নেই। তো হ্যাঁ, ম্যাডির থেকেই হচ্ছিল জিনিসটা। হুম। তো হুম। সেটাই আর কি, যে অনলাইনের কনসেপ্টটা আমরা সেই জন্যই ভাবতে পেরেছি বিকজ অফ দ্য প্যান্ডেমিক। অ্যান্ড তো বলে না যে করোনা শুধু আমাদের বাজে জিনিস দিয়ে যায়নি আর কি, ভালো অনেক জিনিসও দিচ্ছে। তো গ্রামগঞ্জে থেকে অনেক লোকজন, অনেক স্টুডেন্টস রয়েছে যারা আমাদের মেরিট ক্যাফেতে অনলাইনে ক্লাসেস করছে। ইনফ্যাক্ট আজকে আমাদের ক্লাস ছিল, ক্লাস শেষ করেই গৌরব দৌড়াদৌড়ি করে ওর বাড়ি ছুটে গিয়ে লাইভে এসছে, ছেলেটা বোধহয় খায়ও নি জানি আর। সেটা। তো এটা যাই হোক, এটা মানে তো এই আর কি। তো সেই জন্যই আমরা অনলাইন কনসেপ্টটাও রেখেছি, অফলাইন কনসেপ্টটাও রেখেছি, এবং ভবিষ্যতে অনলাইন কনসেপ্টটা থাকবে। যেহেতু আমাদের শুধু এটা টার্গেট নেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করা, তার বাইরেও গৌরব একটু আগে বললো বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মানে বাংলার যত এরিয়াস রয়েছে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, মানে বাংলাদেশ যেখানে বাংলা ভাষাটা খুব প্রচলন রয়েছে, সব জায়গাতেই আমরা মেরিট ক্যাফেটাকে এক্সপ্যান্ড করবো। এবং নট অনলি ইন ইন্ডিয়া, নট অনলি ইন বেঙ্গল,
প্যান ইন্ডিয়া অলসো আমরা আস্তে আস্তে সেটাকে রিচ করবো। আচ্ছা, তো এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। আর মেরিট ক্যাফে যেটা আমরা বুঝলাম, তা সেটার বেস হিসাবে আমি একটা জিনিস বলবো, যে মেরিট একাডেমি যেটা তুই যেটা করছিস, সেটার অ্যাকচুয়াল প্রসপেক্টটা কি? দেখ, মেরিট একাডেমি ইজ আ প্যারেন্ট কোম্পানি, যেখানে আমাদের তিনটে প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের আছে। সেটা হচ্ছে মেরিট ড্রোন, মেরিট একাডেমি ইটসেলফ যেখানে আমাদের স্কুল লেভেলের ক্লাসগুলো হয়, এবং মেরিট ড্রোন যেখানে আমরা ড্রোন বানাই এবং ড্রোনের ম্যাপিং গুলো আমরা বিভিন্ন বিদেশি কোম্পানি আমাদের সাথে টাই আপ আছে এসিনো, তো ওখানে ম্যাপিং গুলো আমরা ফরওয়ার্ড করি, ওরা আমাদের ড্রোনের ফিজিক্যাল প্রোডাক্টটা দেয় আমাদের কাস্টমারদের জন্য। এবং নেক্সট যেটা আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে মেরিট টক্স। মেরিট টক্স হচ্ছে ইন্টারভিউ, তো ওখানে নন প্রফিট একটা অর্গানাইজেশন। এবং লাস্টলি আমরা রিসেন্টলি করলাম সেটা হচ্ছে মেরিট ক্যাফে। মেরিট ক্যাফেটা এখন আমাদের মেইন ফোকাস, যেটা আমরা পুরো নট অনলি ইন ইন্ডিয়া, পুরো গ্লোবালি আমরা আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করবো আর কি। আচ্ছা, তো মেরিট ক্যাফের জন্য আমি তোদের অভিজিৎকে তো নতুন করে কিছু বলারই নেই, ও জানেই। আমি গৌরবকে আবার বলছি যে তোমাদের হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস যে তোমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো, আর অল দ্য বেস্ট। তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভকামনা রইলো, কারণ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া কিন্তু খুব একটা মানে নট আ পিস অফ কেক, ঠিক আছে? তো ইটস আ ভেরি গুড থিং যে তোমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো। তো অ্যাডিশনালি আমি এবার একটু ম্যাডির কাছে চলে যাবো। ম্যাডি তো আমাদের হোস্ট, ও তো চুপ করে বসে আছে। এবার তুই একটু বল যে আমাদের মন কেমন স্টেশন অ্যাকচুয়ালি আমাদের মিশন আর ভিশন গুলো কি? হ্যাঁ, তো মানে নামটা তো ব্যাডি দিয়েই হয়েছে, বাট আজকে অনুরাগী হোস্ট করছে। ভালো, অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে মধুপর্ণা চক্রবর্তী। ও খুব ভালো গান, শি ইজ আ নাইস সিঙ্গার অ্যান্ড ইউটিউবার। তো ও নিজের পরিচয় দেওয়ার আগে আমি দিয়ে দিলাম আর কি। এবার তুই বল মন কেমন স্টেশন অ্যাকচুয়ালি আমাদের মিশন এন্ড ভিশন গুলো কি? মন কেমন স্টেশনটা অ্যাকচুয়ালি মানে একটা ট্যালেন্ট হাব বলতে গেলে। তো এখানে অনেক কিছু মানে সুযোগ দেওয়া হবে, লাইক যারা গান করে, যারা গান লেখে, যারা গান কম্পোজ করে, তাদের নিয়ে কিছু কাজ করা হবে। যারা ভ্লগ করতে চায় তাদের নিয়েও কাজ করা হবে। তো কিছু যারা ডিজাইন করে, যারা লেখে, কিছু সব মানে সব পুরো বলতে গেলে এটা একটা ট্যালেন্ট হাব আর কি। তো আমরা আপাতত একটা কাজ শুরু করেছি, যারা একটা মিউজিক ফোরাম হয়েছে, সেখান থেকে কিছু যারা গান করে তাদেরকে আমরা নিয়ে এসেছি, বেছেছি। আমি, অনুরাগ আর একজন আছে সাম্পান। তো আমরা সবাই মিলে ওদেরকে সিলেক্ট করেছি। তো ওদেরকে আপাতত করোনার জন্য এখন কিছু প্রজেক্ট করা যাচ্ছে না বলে আমরা একটা ভার্চুয়ালি প্রজেক্টের ব্যাপার ক্রিয়েট করেছি। তো সেটাই হবে আপাতত। আর আমাদের অধ্যায় বলে একটা সিরিজ আছে, মানে অধ্যায় বলে একটা সিনেমা বেরোচ্ছে, এটা ওই শর্ট ফিল্ম টাইপের, যেটা মহালয়াতে রিলিজ করবে। এটা নিয়ে আপাতত অনেকগুলো পোস্টার বেরিয়ে গেছে, টিজারও বেরিয়ে গেছে আমাদের 17 তারিখ প্রবাবলি, ডেটটা ভুলে গেছি। তো তো ওইটার মহালয়াতে। তো আপাতত আমাদের এই প্রজেক্ট আছে। আর আমাদের 15th অগস্টে একটা ডকুমেন্টারি ফিল্ম বেরিয়েছিল, যেটা বেশ অনেকেই দেখেছে, আর আমরা অনেকটাই ভালো রেসপন্স পেয়েছি। তো আশা করছি নেক্সট প্রজেক্ট গুলোর জন্য আমরা ভালো রেসপন্স পাবো। আর যে মিউজিক ফোরামটা হয়েছে সেটাতে কিছু জনকে আবার নেওয়া হয়নি বলে তাদের গ্রুমিং সেশনের একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানেতে ওদের গ্রুমিং করানো হচ্ছে। 3 মাস আপাতত ওদের ফ্রি অফ কস্টে গ্রুমিং করানো হবে, ওদের থেকে কিছু টাকা পয়সা নেওয়া হচ্ছে না। সেখানে অনুরাগ গ্রুমিং করাচ্ছে, সাম্পানদার গ্রুমিং করাচ্ছে, আর আমি গ্রুমিং করাচ্ছি। তো এই আমাদের বেসিক্যালি এটা হয়েছে এটা কি? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে মিউজিক ব্যালকনি যে প্রজেক্ট আমরা করছি অ্যাকচুয়ালি, এটা আমরা বিভিন্ন রকমের কভার সংস বা বিভিন্ন রকমের ওসিস এগুলোর উপর আমরা ইন ফিউচার আমাদের কাজ করার কথা আছে, কারণ প্যান্ডেমিকের জন্য আমাদের কাজ একটু ডিলে আছে। বাট আমাদের যেটা প্ল্যানিং হয়েছে সেটা হচ্ছে তার জন্য যারা ভালো ভোকালস তাদেরকে আমরা নিচ্ছি, তাদেরকে ফোরামে আমরা অ্যাড করেছি। আর অ্যাডিশনালি যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য আমরা একটা গ্রুমিং সেশন চালু করেছি, যে সেশনটাতে আমরা গ্রুমিং করাচ্ছি তাদেরকে আরো কিভাবে বেটার করা যেতে পারে। তো সেইটা আমাদের এখন চলছে। তো তোমাদের সকলের গুড উইশেস দরকার যদি আমরা ভালোভাবে এটাকে করতে পারি। আর এই গ্রুমিং সেশন থেকে যারা ভালোভাবে নিজেদেরকে দাঁড় করাতে পারবে তাদেরকে আমরা ডাইরেক্ট ফোরামে ইনক্লুড করব। তো এটা সবকিছুর একদম ঊর্ধ্বে যে রয়েছে সে হচ্ছে অরিত্র সাহা। অরিত্র সাহা হচ্ছে আমাদের মন কেমন স্টেশনের ফাউন্ডার, প্লাস ও হচ্ছে আমাদের টোটাল সবকিছু দেখছে আর কি, মানে ওর ওপরই বেশি হেডেকটা পড়ে গেছে। তো মন কেমন স্টেশনের সাথে আমরা চলছি। আর আজকে খুবই আমরা মানে অ্যাকচুয়ালি খুব প্রাউড ফিল করছি যে গৌরবের মতো একজন এমিনেন্ট পার্সোনালিটি আমাদের আজকে পেজে এসছে। আর অভিজিৎকে আমি আবার আরেকবার থ্যাঙ্কস জানাচ্ছি যে ভাই তুই যে এরকম একটা সুযোগ আমাদেরকে দিয়েছিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। একদম
নমস্কার। ঠিক আছে, অভিজিতের প্রসঙ্গে বলে রাখি, গৌরবকেই বলে রাখি, অভিজিৎ হচ্ছে আমার একদম কলেজ লাইফের ফ্রেন্ড। তো ও হয়তো তোমাকে আমার কথা বলেছে। সো ওকে আমি বললাম যে যে গৌরব তোদের সাথে কাজ করছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। তো আমাদের যে মন কেমনের আড্ডা যেটা হয় সেটাতে একদিন নিয়ে চলে আয়, আড্ডা হবে, কথা হবে। তো আজকে এর গৌরব, জন্য আমি কি পাবো গিফট কিছু পাবো মন কেমনের সেশন? মন কেমন সেশন থেকে তুই আদা চা খাবে? ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আদা চা খাবে নাকি? আদা খেলে হয়ে যাবো একটু গাধা, আদা তোকে তো চা, গাধা বানানো চলবে না এখন। একটু আদা একটু না খেলে আদা হয়ে চা যাবো দাও। গাধা। দাদা একজনের কথা এখানে আদা চা ফাদা চা চেয়ে বসো না কিন্তু, সাবধান। হ্যাঁ, তোর ওই আদা না খেয়ে হয়ে যাবো গাধাটা কিন্তু মানে বেসিক্যালি প্রচন্ড হিট হয়ে গেছে। মানে আমাদের বন্ধু বান্ধবরা সব বলছে যে কি অভিজিৎ তো হেই হেই দিচ্ছে এক একটা। ঠিক আছে, গৌরবের ব্লগ আজকে তো বোধহয় গৌরবের একটা ব্লগ বেরিয়েছে। আজকে তো হ্যাঁ, বোধহয় গৌরবের একটা ভাই, ব্লগ বেরিয়েছে। মেরিট ক্যাফে হ্যাঁ। লাইভে ফ্যানা আবার রোস্ট, বলছিস তোরা? ফ্যানা রোস্ট, মানে এক এক মানে টপিক গুলো ভাব, আদা ফ্যানা, মানে বেশ বাবা। একটা ব্যাপার আছে। আচ্ছা, অনেকেই দেখছে তো অ্যাকচুয়ালি কোনো ম্যাটারই মানে আমরা ভেবে করি না কিছু, আমরা একটা Exactly. নর্মাল একটা করি নর্মাল একটা ক্যাজুয়াল এটা যেটা যেটা আমরা হয়। চাচ্ছি এটাই হয়। রিয়াল রিয়াল জিনিসটাকে তুলে ধরি আর কি। নন্দিনী দাস, হাউ টু হ্যাভ এ কমেন্ট গুলো নন্দিনী নন্দিনী আমাদের স্টুডেন্ট, মেরিট ক্যাফে স্টুডেন্ট। ওকে, তাই নাকি? হুম। আচ্ছা, প্রাউড টু বি আ পার্ট অফ মেরিট ক্যাফে, নন্দিনী কমেন্ট লিখেছে। সেকশন চেক করে কি লিখেছে। গুলো একটু অল অফ ইউ গুড ইভিনিং। আর গুড আচ্ছা, আদার ফেনা না ফেনা, এই ভাই এটা কি হচ্ছে? আদার ফেনা কফিতে আদা গৌরব দা। ভাই, ব্লগের টপিক এখানে করিস না, লোকজন উল্টো পাল্টা শুরু আদা করবে। ফেনা না ফেনা আদা, লোকে কমেন্ট করছে অলরেডি। ব্লগের কমেন্ট আড্ডা থেকে এইভাবে আড্ডা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটু টপিকটা চেঞ্জ করি। ঠিক আছে, কারণ বেশি মানে গভীরে চলে গেলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। বেটার হচ্ছে আমরা আমরা একদম ডাইরেক্ট চলে যাই গৌরবের কাছে। ঠিক আছে, তো গৌরব, তুমি যে আজকে ইউটিউবে আজকে একটা খুব এমিনেন্ট পার্সোনালিটি হয়ে সবাই তোমার নাম জানছে এবং সবাই তোমাকে খুব বলছে যে হ্যাঁ গৌরব দা, তো কেমন লাগছে, মানে কিরকম ফিলিং হচ্ছে? আজকে তো 4 লাখ সাবস্ক্রাইবার হচ্ছে, আজকে তো খুব স্পেশাল দিন। আজকে অভিজিৎ তো হালকা করে টিকটা পেয়ে যাবে, আমরা আজকে 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 অ্যাকচুয়ালি একটা বিষয় বলছিলাম, মানে বাড়িতে কথা হচ্ছিল যে প্রথম যখন হয়েছিল ফার্স্ট 1 লাখ, দেন ব্যাপারটা খুব একটা আনন্দের ব্যাপার ছিল যে ওকে এত লোক একসাথে ফলো করছে, একটা বেশ মানে আলাদা ফিলিং, একটা বেশ ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। ঠিক আছে, যে ভালো ফলোয়ার হয়েছে, একটা লোকে দেখছে শুনছে। এখন ব্যাপারটা হয়েছে কি, এখন ব্যাপারটা আবার মানে ব্যাক টু নর্মাল। মানে আমার যখন নর্মাল। 2000 সাবস্ক্রাইবার ছিল তখন আমার যেরকম ব্যাপারটা ছিল, ফিলটা ছিল, এখনো সেমই রয়েছে, আলাদা কিছু না। তবে এখন দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে, মানে যে আমি যেটা পোস্ট করি অনেক বুঝে করতে হয়, যে কথাটা বলি অনেক মেপে বলতে হয়, যেটাই করি অনেক মেপে করি। তো এই ব্যাপারটা আগের থেকে, কারণ অনেক লোক একসাথে দেখছে, অনেক লোক ফলো করছে, একটা রেসপন্সিবিলিটি আমারও বেড়ে গেছে যে আমি কখনো ভুল ইনফরমেশন তাদেরকে দিতে পারবো না, আমাকে তাদেরকে একটা সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে হবে, বা এমন কিছু প্রোভাইড করবো না যেটা হার্মফুল সোসাইটির জন্য। ও এইটা একটা প্রেশার, বাদ বাকি এভরিথিং ইজ জাস্ট অ্যাজ নর্মাল, যেমন ছিল তেমন। বেসিক্যালি তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে যখন ফার্স্ট 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে তখন একটা যে ফার্স্ট একটা কিছু পাওয়ার যে একটা ব্যাপার সেটা খুব এনজয়েবল হয়েছিল। কিন্তু তারপরে হ্যাঁ আস্তে আস্তে ওটা যখন জিনিসটা বাড়তে থাকছে তখন কিন্তু তোমার এটাও চলে আসছে যে তোমার রেসপন্সিবিলিটিসও বাড়ছে। কারণ তুমি এত লোকের মানে যে একটা ব্যাপার ট্রাস্ট গ্যাদার করছো যে হ্যাঁ তারা তোমার কাছ থেকে ভালো কিছু হ্যাঁ শুনতে চায়। অ্যাকচুয়ালি কি হয় বলতো, মানে অ্যাকচুয়ালি কি হয়, আমি যেটা দেখেছি, প্রথম 50,000 60,000 অব্দি না কন্ট্রোল করা খুব ইজি হয়ে যায়। প্রথম 50-60 হাজার ফলোয়ার যতক্ষণ তোমার থাকবে, বা 1 লাখও তোমার যতক্ষণ থাকবে, ওটাকে কন্ট্রোল করা ইজি হয়ে যায়। বাট যখন সেটা তোমার 5 লাখের ওপর চলে যায়, যেমন আমার ফেসবুকে অলরেডি আমার 5.5 লাখ ফলোয়ার প্রায়, মানে যখন একটা মাস ক্রাউড তোমার হয়ে যায়, সেই সময় কি বলতো তোমার ক্ষেত্রে এটা মানে মাস ক্রাউড যেমন তোমার অ্যাডভান্টেজ, তেমন মাস ক্রাউড তোমার ডিসঅ্যাডভান্টেজ হবে। আচ্ছা, মানে মানে ওখানে তুমি এমন, কি বেসিসে বলছো? হ্যাঁ মানে তুমি, মানে দেখো আমরা প্রত্যেকে তো এক সেকেন্ড, আমরা প্রত্যেকে কি করি যে বিভিন্ন ধরনের আমরা এখন, ব্যাপারটা কি হয়, 1 লাখ থেকে 5 লাখ হওয়া বা একটা মাস ক্রাউড হয়ে যাওয়া, মানে এটা তো এরকম না যে হচ্ছে মানে
দীর্ঘদিন ধরে মানে প্রত্যেকদিন 10,000 করে হচ্ছে, এটা হুট করে একটা সময় গিয়ে ক্রাউডটা খুব বেড়ে যায়। মানে আমার লাস্ট 1 বছরে 5 লাখ বেড়ে গেল। ঠিক আছে, তো এই অল্প সময়ের মধ্যে 5 লাখ হয়ে যাওয়া এবং এই অল্প টাইমের মধ্যে এতটা প্রেশার চলে আসা যে এত মানুষ তোমাকে দেখছে, তোমাকে ফলো করছে, তো ওই এই যে মাইন্ডসেটটাকে ঠিক করা না, যে এই অল্প টাইমের মধ্যে হঠাৎ করে একটা ম্যাচিওর মাইন্ড স্টেটে চলে যাওয়া, যে আমি 1 লাখে যেরকম ম্যাচিওর মাইন্ড স্টেট ছিল এখন তার থেকে অনেক বেশি, এখন আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। এক্স্যাক্টলি, আমি সেটাই। অল্প টাইমে এইটা ক্যারি করাটা হার্ড, তো তখন অনেক আচ্ছা, না মানে মেপে ঝোপে চলতে হয় আর কি। হ্যাঁ, মানে তোমাকে বেসিক্যালি একটা অনেক যখন একটা লাইভ একটা স্ট্রিমিং মিডিয়াতে তুমি ঢুকে যাচ্ছ, তখন তোমাকে এটাও ভাবতে হচ্ছে যে কি কি কথা বলবো, কি কি বলবো না, কোন কথাতে কার এক্স্যাক্টলি। সেন্টিমেন্টে লেগে যেতে পারে, কোনটা হ্যাঁ, অনেক লাগতে পারে কিছু না, খেয়াল এইগুলো রাখতে অনেক হবে, কিছু ভাবতে হয়। যখন মাস অনেক কিছু জিনিসটা খেয়াল হয়ে রাখতে যায় তখন অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ, মানে আহ মাস তোমাকে যেমন আশীর্বাদ তেমন আবার অভিশাপ। সেটাই, মানে যেরকম অভিজিৎ বলছিল যে প্যান্ডেমিকটা আমাদের কাছে যেরকম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, আবার আশীর্বাদও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ 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 সবকিছুরই হ্যাঁ, আর কি ডেফিনেটলি। প্রস অ্যান্ড কনস মানে আছে। অভিজিৎ দা আর আমি মিলে তো প্যান্ডামিক কে তো আমরা মোটামুটি আশীর্বাদ বানিয়ে নিয়েছি, কি অভিজিৎ দা? একদম সেটাই। হ্যাঁ, একদম, কোনো আর ডাউটই নেই অভিজিৎ এতে। তো পুরো একদম এরকম আমি করে বসে। অভিজিৎদার বাড়িতে আমি প্যান্ডামিকের আগে গেছিলাম। প্যান্ডামিকের আচ্ছা, আগে অভিজিৎদার বাড়িতে আমরা রাত্রিবেলা বসে প্ল্যান করছিলাম। মেরিট ক্যাফে তখনও আসেনি, আমরা মেরিট ক্যাফের একটা ইনিশিয়াল স্টেজে ছিলাম তখন। আচ্ছা, তখন ঠিক এটা আছে, অন্যভাবে ভাবা হচ্ছিল আর কি। হ্যাঁ, তো অভিজিৎ আর দাকে out- বললাম, অভিজিৎ দা কাল থেকে তো হয়ে যাচ্ছে লকডাউন। অভিজিৎ দা বললো তাহলে কদিন বাদে শুরু করবো। লকডাউনটা যখন একটু শিথিল হলো তখন আমরা এখানে একটা ক্যাফেতে বসতে শুরু করলাম। তখন থেকে আমরা হ্যাঁ, মেরিট ক্যাফেকে আরো সুন্দরভাবে যেখানে তোরা প্ল্যানটাকে ব্লগ গুলো দেখিস ওই ক্যাফেতেই আর কি, বিনশট। ওই না তোদের ক্যাফেতে বসেই ফার্স্টে, প্ল্যানটা। তোদের তো ফার্স্টে বোধহয় মেরিট আড্ডা বা মেরিট টক্সই বোধহয় ফার্স্ট তোদের ইন্টারাকশন, না? রাইট হ্যাঁ রাইট। হ্যাঁ, ওখান থেকে তোদের জার্নি শুরু। তো ডিসাইড, আমি গৌরবকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমার যে ব্লিড বং, তোমার যে ব্যান্ড, হুম। সেই ব্যান্ডের ব্যাপারে তোমার ফিউচার কোনো কিছু চিন্তা ভাবনা কিছু করেছো? সেটা কিভাবে চলছে এখন? ব্যান্ডের ব্যাপারে ফিউচার বলতে, ব্যান্ডের তো আমার অ্যালবাম বেরোচ্ছে নেক্সট মান্থ। তো আমার আচ্ছা, ব্যান্ডের ওয়াও, অ্যালবাম বের করছি নেক্সট মান্থে। কাজ হয়ে কনগ্রাচুলেশনস গেছে প্রায়। অ্যাডভান্স। থ্যাংক ইউ। আর দেখি এই মুহূর্তে এই বছর তো কোনো ব্যান্ডের নিয়ে কোনো কিছু করা যায়নি। নেক্সট ইয়ার দেখা যাক কি ওয়েট করছে আমাদের জন্য, এখন অব্দি জানি না, বাট হোপসো ভালো কিছু হবে, বেটার কিছু হবে। লোকে শুনবে গান, আশা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, তো তোমাদের এমনি ওসিস এর উপরে কাজ তোমরা করো বেসিক্যালি, নাকি কভারের আমরা উপরে তোমরা ওসিস কাজ এর করো? উপরেই কাজ করি, আমরা ওসিস এর উপরেই কাজ করি। আচ্ছা, তো আমার আমাদের এর আগে যেহেতু একটা অ্যালবাম বেরিয়েছে, হ্যাঁ, আমার একটা আগের অ্যালবাম বেরিয়েছে, সেটা 6টা ওসি ছিল। তার আগে আমার আরো অনেক ওসিস রয়েছে, আমার অলরেডি 14-15টা ওসি রিলিজড। আর তার মধ্যে আমার ব্যান্ডের এটা একটা ইপি বের করছি, অ্যালবাম বলা ভুল হবে, সেখানে 4টে গান রয়েছে তোমার। 4টে গানের উপর আচ্ছা, আমরা একটা চেষ্টায় আছি এই বছর আরো একটা শেষের দিকে যদি বের করা যায়। আচ্ছা, এই তো অলরেডি কমেন্টস করে দিয়েছে একটা গান হোক গৌরব। আজকে আর গান গাওয়ার কথা বলো না, সারাদিন অনেক প্রেশার গেছে, প্রচুর প্রেশার গেছে সারাদিন। ঠিক আছে, আচ্ছা, দু মানে লাইন না গলার হয় লাস্টে, অবস্থা খুব আচ্ছা একটা ভালো আমি না। লাস্টে লাস্টে টক গাইবো, শোর লাস্টে লাস্টে দু গাইবো। লাইন হয়ে যাবে। আজকে আমরা একদম একদম। ওরা খুব টায়ার্ড আজকে, অ্যাকচুয়ালি আমাদের এত হ্যাপা গেছে, তারপরে একটা কাউন্সিলিং ছিল। আমি কালকে 4 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। তারপর আজকে সকালবেলা আমি গেছি ক্লাস করাতে, সেখানে ক্লাস করিয়েছি। তারপর অনেকগুলো মানে পরপর সেশন চলছিল, সেই সেশনের পর বাড়ি এসে আমাকে আবার কন্টেন্ট আপলোড করতে হবে 10টায়। সেই কন্টেন্ট আমাকে বানিয়ে ফেলতে হয়েছে। কন্টেন্ট বানানোর পর তারপর আবার সঙ্গে সঙ্গে এই লাইভে। ঠিক আছে, মানে গলার উপর অনেক প্রেশার গেছে আজকে, ব্যাক টু ব্যাক আজকে ছিল সেশন ব্যাক পুরো। ব্যাক টু ব্যাক। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে তুমি যে এখন ইউটিউবের ফুল টাইম ইউটিউবার তুমি এখন, তাই তো? তো ফুল টাইম ইউটিউব যে করছো, তো তোমার রোজকার সকালে মানে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি তোমার লাইফস্টাইলটা তুমি কিভাবে সবকিছু সামলাচ্ছ, মানে কিভাবে কাজটা করছো? কারণ আরেকবার অনেকেই, আরেকবার একটু বলো, মাঝখানে নেটওয়ার্কটা একটু সমস্যা হয়ে গেছিল, আরেকবার বলো। আচ্ছা আমি বলছি যে আচ্ছা, তুমি আমি ইউটিউব আমি করছো। একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করছি। আমাদের হ্যাঁ, একজন হ্যাঁ, একজন খুব ইয়ংগেস্ট মেম্বার আছে এখানে, একজন কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি, শান্তনু মিত্র। গৌরব মনে আছে? অনিশ বলে ছেলেটি, তার বাবা বোধহয় কমেন্ট হ্যাঁ করেছে, ওয়েল হ্যাঁ। সে ট্যালেন্ট অফ মাই সন ক্লাস 5 ইয়োর স্টুডেন্ট লটস অফ এক্সপেকটেশন। আমি বলবো মিস্টার শান্তনুকে আমি বলবো যে একদম একদম আপনার ছেলের দায়িত্ব আমাদের মেরিট ক্যাফেতে যখন আপনি ভর্তি করেছেন, নিশ্চয়ই আমরা সেটা একদম রেসপন্সিবিলিটি আমাদের
আপনার ছেলে খুব ট্যালেন্টেড এবং সব থেকে বোধহয় ইয়ংগেস্ট ওয়ান আর কি, আই থিঙ্ক একদম ছোট বাচ্চা, ইয়ংগেস্ট ক্যান্ডিডেট আমাদের মেরিট ক্যাফেতে। খুব ভালো লাগলো যে মেরিট ক্যাফেতে একজন ইয়ংগেস্ট মেম্বারকে আমরা পেয়েছি। অনেক অনেক বেস্ট উইশেস আপনার ছেলের জন্য, এবং চিন্তা করবেন না, আমরা পুরোটাই একদম উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। সো প্লিজ কন্টিনিউ অনুরাগ। তো এটা সত্যি খুবই মানে এগুলো প্রাউড মুভমেন্ট, কিন্তু যখন কেউ কারোর উপর এক্সপেকটেশন রাখে এবং এভাবে তাদের ছেলে মেয়েদের এভাবে ভর্তি করছে এবং তাদের একটা এক্সপেকটেশন রাখে, এটা খুবই তাদেরই একটা দায়িত্ব, কিন্তু এটাকে ঠিকভাবে একদম চালিয়ে নিয়ে যাওয়া। তো বিশেষ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গৌরব, তোমার যে ফুল টাইম তুমি এখন ইউটিউব করছো, তোমার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়ার আগে অবধি টোটাল সারাদিনে কাজগুলোকে তুমি কি বেসিসে কিভাবে ম্যানেজ করছো বা কিভাবে তোমার লাইফস্টাইলটাকে সে মানে কাটাচ্ছ, সেটা যদি আমাদের সাথে শেয়ার করো। কারণ এখানে অনেকেই আছে যারা হয়তো বিভিন্ন রকম ইউটিউব বা এই ধরনের প্ল্যাটফর্মে তাদের নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছে বা তাদের এক্সপেকটেশনস রয়েছে, তো তাদেরকে তুমি কি রকম টিপস দেবে? দেখো, প্রত্যেক দিনের লাইফস্টাইলটা ডিফারেন্ট হয়, আর প্রত্যেকদিন আলাদা আলাদা কিছু লাইফস্টাইল থাকে, এক এক দিন এক এক রকম কাজ অনুযায়ী। তবে একটা বিষয় মানে আমি বলবো, যারা ধরো ইউটিউব, তোমাদের তোমাদের এটা যেহেতু মন কেমনের স্টেশনে প্রচুর ট্যালেন্টস রয়েছে, তারাও হয়তো দেখছে এই মুহূর্তে, তাদেরকে বলবো যে হচ্ছে দিনে অনেকটা সময় ভাবনার পিছনে দিতে হবে, ভাবনার পিছনে ভাবতে হবে অনেকটা বেশি। যারা লেখালেখি করে বা যারা ধরো ইনোভেটিভ প্ল্যানস বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক ভাবতে হবে তোমাকে। এক, দুই নম্বর, প্রচুর নলেজ গেইন করতে হবে। শুধুমাত্র ইউটিউব ভিডিওস দেখানো, বই পড়তে হবে প্রচুর পাশাপাশি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তিন নম্বর যেটা, সেটা হচ্ছে যে জাস্ট কিপ প্র্যাকটিসিং, মানে প্র্যাকটিসের উপর আর পৃথিবীতে কিছু হয় না। মানে ইফ ইউ কিপ প্র্যাকটিসিং ইউর জব, দেন তুমি যত প্র্যাকটিস করবে একটা জিনিসকে, মানে ব্রুসলি একটা কথা বলতো যে আমি যে 100টা মার শিখে রেখেছে তাকে আমি যতটা না ভয় পাই, তার থেকে বেশি ভয় পাই যে মানুষ একটা মারকে 100 বার প্র্যাকটিস করে রেখেছে। এক্স্যাক্টলি, মানে প্র্যাকটিস ইজ মেক্স আ ম্যান পারফেক্ট। মানে প্র্যাকটিস প্রচুর ভাবে দরকার, প্র্যাকটিস প্রচুর দরকার। অনেকে আছো তোমরা যারা পারফেকশনের পেছনে দৌড়াও, প্রচুর মানুষ আছে যারা পারফেকশনের পেছনে দৌড়াও, বাট একটাই ম্যাটার সেখানে আমার বলার, যে হচ্ছে পারফেকশন শুধুমাত্র পারসুয়েশন থেকেই আসে। মানে তুমি যদি ভাবো যে প্রথম কাজটা করি তুমি পারফেক্ট করবে, দ্যাট ইজ ইম্পসিবল। পারফেক্ট করতে হলে তোমাকে 100টা ম্যাচ খেলতে হবে, তাহলেই 101 নম্বর ম্যাচটাই গিয়ে তুমি দেখবে তুমি এমন একটা পারফেকশনে দাঁড়িয়ে আছো যেখানে তোমার পরের 100টা ম্যাচে কোনো মানে খামতি থাকবে না। কিপ প্র্যাকটিসিং। আচ্ছা, খুব ভালো কথা। এটা সত্যি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, একদম সত্যি কথা। গৌরবলার নাম মুখে শুনতে চাই, অনেকবার আগে রিকোয়েস্ট করেছি কিন্তু কোনো রকম সাড়া পাইনি। অভিমান আছে, খুব ভালোবাসি দাদা। হাই শাম্মু, কেমন আছো? আই এম রিয়েলি সরি, আমি খেয়াল করিনি হয়তো আগে কখনো মেসেজ বা কমেন্ট, বাট হেই, এখানে আমাদের অনেক সবার। হ্যাঁ, এখানে আমাদের অনেক দেখছে, কমেন্ট করছে। পিন্টু দেখছে, পিন্টু আমাদের একটু লিখেছে, থ্যাংক ডেইলি উই আর লার্নিং নিউ থিংস। থ্যাংক ইউ পিন্টু। পিন্টু কি বলছে? পিন্টুর কমেন্টটাকে একটু শো কর। আচ্ছা, পিন্টু, এখানে অনেক কমেন্টস এসে গেছে অ্যাকচুয়ালি, প্রচুর কমেন্ট এসছে। হ্যাঁ, দেখলাম সেটা। আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। এই তো Daily we are learning new things thanks to Merit Cafe. আচ্ছা, মধুবনলাকায় বলছি কি একটা ইয়ারফোন নিয়ে না, মানে কারণ খুব নয়েজ আসছে। ইয়ারফোনে রাখতে পারবো না ফোনটা আমি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার অনেকক্ষণ আমি কথা বললাম, অনেকক্ষণ বকলাম, এবার একটু মধুবনলা তুই বল যে কি। হ্যাঁ, তো গৌরবকে প্রথমে কংগ্রাচুলেশন জানাচ্ছি আজকে 4 লাখ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো তুমি ইউটিউব চ্যানেল এই ভাবনাটা কবে থেকে এলো আর তুমি চ্যানেলটা কবে থেকে খুললে? কোনো ভাবনা ছিল না। ইউটিউব বলে একটা জিনিস দেখেছিলাম, গুগলের সাথে কানেক্টেড, দেখলাম ভিডিও টিডিও আপলোড করা যায়, আমি জাস্ট নর্মালি আপলোড করে দিতাম। তারপর একটুখানি মানে যখন দেখলাম যে ইউটিউব হচ্ছে ভালোভাবে, তখন একটু সপ্তাহে আপলোড করতাম। ওরকম ভাবে ভাবিনি, মানে সত্যি কথা বলতে আমি জাস্ট আপলোড করে গেছি। অ্যাকচুয়ালি ইউটিউব করতে গেলে যেটা কনসিস্টেন্সি রাখতে হয়, ঠিক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইউটিউব করতে গেলে কনসিস্টেন্সিটা বোধহয় সবথেকে ইম্পর্টেন্ট। মানে
যে সপ্তাহে সপ্তাহে যদি করা মানে বা আমি যে অ্যাকচুয়ালি ইউটিউবের জন্য কনসিস্টেন্টলি কাজ করি তা না, মানে আমি এমনি আমার রিয়েল লাইফে পার্সোনাল লাইফে খুব কনসিস্টেন্টলি কাজ করি। মানে আমি প্রত্যেক সপ্তাহে কাজ করি। মানে আমার ওরকম নেই যে আজ একটা করবো আবার কবে গিয়ে করবো, ওরকম না। আমি প্রত্যেক সপ্তাহে একটা জিনিসটা বারবার করতে পারি। এটা গানের মিউজিকের ক্ষেত্রেও তাই, কন্টেন্টের ক্ষেত্রেও তাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি তো সিঙ্গারও, তো তোমার গান শেখাটা কবে থেকে? আমি সেলফ টট একদম ছোটবেলা আচ্ছা থেকেই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো আচ্ছা, সবাই অনেক রিকোয়েস্ট করছে একটা গান একটু হোক, মানে অনেক কমেন্ট এসে গেছে যে গান করো দাদা, গান করো দাদা। কি গাইবো? যা ইচ্ছে তোমার যেটা ভালো লাগে সেটাই করো। 2 লাইন হলে 2 লাইন, 4 লাইন হলে 4 লাইন। আজ পুরো হ্যাঁ, তোমার একদম উপর ছেড়ে অল্পই দিলাম, করি। কোনো অসুবিধা নেই। মধুপর্ণা যদি একটু মিউট করে বোধহয় একটু সুবিধা হ্যাঁ, হয়। একটু মিউট করে যারা কথা বলছে না তারা সবাই মিউট করে দাও। এটা আমার একটা ওসি। বেশ তো ছিল ভালোই, কোনো অজুহাত ছিল না। তুমি কেঁদে দিলে বলে তোমার বিচার হলো না। বলতে চাইলে শুনতে চাও না, শুনতে চাইলে বলো না। আজ আমাদের মাঝে সহস্র বছরের তারা, ভুল আবেগের বশে আমায় জড়িয়ে ধরেছিলে। কেন এই কথা আজ তুমি স্বীকার করো না? লুকিয়ে কেঁদে নিলেও কেউ জানতে পারে না। ভাগ্যিস চোখের জলে কোনো গন্ধ হবে না। সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়, মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়। তুমি আমার চোখ তাকিয়ে কিছু সত্যি বলতে পারো, সত্যি বলতে পারোনি, তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে। তুমি আমার বুকে হাত রেখে কিছু মিথ্যে বলতে পারোনি, মিথ্যে বলতে পারোনি, তাই কিছু কথা লুকিয়েছিলে। অসাধারণ অসাধারণ। আর ওসি জিনিসটাই একটা এমন না, আমি পার্সোনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওসি মানে গানগুলো শুনলেই মানে ভেতর থেকে ঢুকে যাওয়ার একটা মানে প্রবণতা থাকে, কারণ এটা তো আগে কোনোদিনও শোনা হয়নি বা কেউ শোনেনি। তো Exactly. এই ব্যাপারটা কিন্তু ওসির মধ্যে আছে। তো এই ওসির আমারও পার্সোনালি যেটা মনে হয় যে মধুবর্ণা তো কিছু বলছে। হ্যাঁ, বললাম যে এটা কি কুমারী লেখা এন্ড কম্পোজ করা? হ্যাঁ, এটা অলরেডি রিলিজড গানটা। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। সুন্দর। বল অনুরাগ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওসির এই নিজের ওন কম্পোজিশন বা ওন অ্যারেঞ্জমেন্ট বা গান লেখা বা গান করা, এটার প্রসঙ্গে তুমি কি টিপস দিতে চাও যারা গান লিখছে বা যারা গান গায়? তোমার কি মনে হয় যে ওসি কি একটা একজন গায়কের জন্য বা ভোকালিস্ট মিউজিশিয়ান যেই হোক না কেন, তার জন্য ওসি কতটা ইম্পর্টেন্ট? কারণ এখনকার যুগে ওসি ছাড়া আমার মনে হয় মানে বর্তমান মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বোধহয় ওসি একমাত্র ব্রহ্মাস্ত্র যেটাকে বলা যেতে পারে। তোমার কি মতামত এই ব্যাপারে? এক্ষেত্রে সবাই যেহেতু গান লিখতে পারে না, সবাই যেহেতু গান লেখায় অতটা পারদর্শী নয় বা গানে সুর দেওয়ায় অতটা পারদর্শী নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে চাই তাহলে তাদের ক্ষেত্রে তো অতি করার একটু চাপ হয়ে যায় যতক্ষণ না অন্য কেউ তাকে কোনো ধরনের লিরিক্স বা টিউন বা কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট যতক্ষণ পর্যন্ত তাকে না দিচ্ছে। বাট আমার মনে হয় যারা একসাথে অনেক কিছু করতে জানো, যেমন আমি যেমন গান লিখি, গান নিজেই সুর দিই, নিজেই পিয়ানো বাজাই, নিজেই গিটার বাজাই, নিজেই আমি প্রোগ্রামিং করি, অ্যারেঞ্জমেন্ট করতে জানি, সবকিছু নিজেই।
আমার ব্যান্ড রয়েছে সাথে অবশ্যই আরো, ঠিক আছে, বাট আমি নিজে এগুলো সব কটা জানি। মিক্স মাস্টারটাও আমি নিজে করতে জানি, মানে সবকিছু। যেমন আমি যখন করতে, যদি এরকম যদি তোমাদের মধ্যে কেউ থাকো যারা কিনা পুরো ওভারঅল প্যাকেজটা একাই করতে জানো, পুরো একাই করতে জানো, তাহলে আমার মনে হয় তাদের কাছে ওসি সব থেকে বড় ব্লেসিং। বিকজ সে যেভাবে ইচ্ছা চাইবে সেভাবে ইচ্ছা একটা জিনিসকে বানাতে পারবে, এবং এক্স্যাক্টলি, এক্সপেরিমেন্টের অনেক জায়গা থাকবে যদি তুমি নিজে পারো। কিন্তু যদি তোমায় এক্স্যাক্টলি। ডিপেন্ডেন্ট হতে হয় তখন হ্যাঁ, তখন একটা অন্যরকম আউটপুট অবশ্যই আসবে। কিন্তু যদি তুমি নিজে পারো তাহলে সেটা বেস্ট এনি ডে। মানে তুমি বলতে চাইছো যে যারা ধরো ওসি করতে পারছে না বা অ্যারেঞ্জ করতে পারছে না, তাহলে তারা অ্যাজ এ টিম একটা কাজ করতে পারে, যেটা হচ্ছে ধরো কেউ একজন ভালো এনি ডে। গান লিখছে, একজন ভালো তারা সুর তারা অ্যাজ আ দিচ্ছে, টিম ভালো কাজ করতে পারে, কিন্তু টিম হলে কি হয় অনেক সময় এই টিম ভাঙচুরের ব্যাপার থাকে। নানা মুনি বাংলা নানা মত ব্যান্ডের হয়ে যায় যেটা ইতিহাসে হয়। বাংলা ব্যান্ডের ইতিহাসে মানে হয়তো হাতে গোনা একটা কি দুটো ব্যান্ড ছাড়া হুম, হুম। সবাই ভেঙে গেছে, কেউই নেই। হ্যাঁ, তো বাঙালির মধ্যে একটা স্বভাব আছে, একসাথে খুব একটা বেশি দিন থাকতে পারে না। তো এই স্বভাবটার জন্য আর কি সবাই ছিটকে যায়, আজ গলায় গলায়, কাল কাল হঠাৎ করে দুটো গলা আলাদা হয়ে যায়। তো এই একটা সেটাই, সমস্যা থাকে যদি খুব ম্যাচিওর না হয়। যেহেতু ওখানে 5-6 জন একসাথে মানুষ থাকে, তার মধ্যে 2-1 জন ইম্যাচিওর লোক থাকলে পুরো ব্যান্ডটা ভেঙে যায়। তো সেটাই। আমি তাই আর জন্য তাহলে আমি তাই জন্য এই ব্যাপারটা মানে এই টিম করে কাজ করাটাকে একটু অ্যাভয়েড করি। আর আমি নিজে আমার নিজের ব্যান্ডকে এমন ভাবে তৈরি করেছি, এটা আজ থেকে না, গত 3 বছর ধরে, যেখানে কিনা প্রত্যেককে আমি সবার আগে মিউজিক করার আগে আমি দেখেছি যে প্রত্যেকে অ্যাজ এ হিউম্যান বিং কেমন, আমি অ্যাজ এ হিউম্যান বিং কেমন মানুষ তার উপর অনেক বেশি ফোকাস করেছিলাম। সো আজও আমরা একসাথে আছি, জানি না আচ্ছা, ফিউচারে কি হবে। তো তোমাদের যে মেরিট ক্যাফে, এটাও তো একটা অ্যাজ এ টিম ওয়ার্ক, তাহলে এটাকে হুম, তোমরা কিভাবে ইন ফিউচার এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছো? এটা অভিজিৎই বলুক পুরো, এটা অভিজিৎ অভিজিৎ দা বলো। বেশি ভালো বলতে পারে একদম। ও আমি তো অনেকক্ষণ চুপ বলেই করে দিলাম বসে আর কি। আছে, অডিয়েন্সও বসে আছে। হ্যাঁ, আমি একটু শুনতে ভালোবাসি আর কি, গৌরব হুম, জানে। সেটা তো কথা দেখছি, কম গৌরব বলে। অনেকক্ষণ ধরে বকে যাচ্ছে, তুই এবার একটু কথা বল। তো ব্যাপারটা হচ্ছে, আমরা মেরিট ক্যাফে আমি বলেই দিলাম যে আমাদের লং টার্ম ভিশনটা কি। তো তবুও তুই যেহেতু ডিটেলস একটু জিজ্ঞেস করছিস, তো আমাদের অ্যাকচুয়ালি লং টার্ম ভিশন তো বটেই, অবশ্যই একটা জিনিস যখন শুরু করেছি, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের 3 মাসের একটা মানে সেশন থাকবে, মানে 3 মাস করে করে সার্টিফাইড কোর্স করানো হচ্ছে, এবং এটা চলবে মানে ইন ফিউচারে এটা একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার একটা প্ল্যান রয়েছে আমাদের ভিশনটা। তো শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা ইন ফিউচারে ধর বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স মানে মোটিভেশনের ওপর আর কি, সেটা অলরেডি আমরা প্ল্যান করে নিয়েছি। ইন ফিউচারে সেটা আমরা টিকিট সেল করে হয়তো সেটা আমরা করবো, হয়তো সম্ভব হবে। তো গৌরব অলরেডি জানে জিনিসটা, তো এই বিষয়টাই আর কি, মানে মানে লং টার্ম প্ল্যান রয়েছে। লং টার্ম বলতে যা বুঝিস আর কি, যে একটা লং টার্ম ভিশন মানে এটা উইল কন্টিনিউ দিস প্রজেক্টস টিল দ্য এন্ড, দ্যাটস ইট। আচ্ছা, তো তোদের যেহেতু তুই একজন এন্টারপ্রেনার, আর তুই যেভাবে বিজনেস হিসাবে জিনিসটাকে শুরু করেছিস, তো তোর সাথে তোকে একটাই কথা আমি বলবো, সেটা হচ্ছে যে একটা বিজনেস রান করাতে গেলে, ঠিক আছে, যে কোনো একটা বিজনেস, সেটা মিউজিক রিলেটেড হোক, এন্টারটেনমেন্ট হোক, কি এডুকেশন হোক, কি যে কোনো একটা বিজনেস রান করাতে গেলে আমাদের ফার্স্ট অফ অল মানে কোন 4টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমরা ইউটিউবে বা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা প্রচুর এরকম টিপস আর প্রচুর ভিডিওস আমরা দেখি যে হাউ টু রান আ বিজনেস, হাউ টু স্টার্ট আপ, ঠিক আছে, কিন্তু এগুলো যদি সবাই মানে একসাথে লাইফে অ্যাপ্লাই করতে পারে তাহলে তো সবাই বিজনেসম্যান হয়ে যেত, কিন্তু বিজনেসম্যান হওয়াটা একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক লাইফে। তো তোর কাছে আমি জানতে চাইবো পার্সোনালি, যেহেতু তুই এইটাতে দাঁড়িয়ে গেছিস অলরেডি বা মানে আরো বেটার জায়গা নিয়ে যাচ্ছিস নিজেকে, তো আমি জিজ্ঞেস করবো যে তুই বিজনেস একটা স্টার্ট আপ করতে গেলে কোন 4টে পয়েন্ট মাথায় রেখে আমাদের চলা উচিত? দেখ, পয়েন্ট 4টে তুই সেভাবে তো সিগনিফাই করা যাবে না সেটাকে, ডিপেন্ড করছে আর কি। যখন তুই স্টার্ট আপ করবি, কোন একটা স্টার্ট আপ যখন করবি, আমি যখন স্টার্ট আপ শুরু করেছিলাম আই ওয়াজ ইন সেকেন্ড ইয়ার ইন 2016, তখন আমি স্টার্ট আপটা শুরু করি, ভাবি আর কি হ্যাঁ, তো লাইফ এক্সিকিউশনের। হিস্ট্রিটা অ্যাকচুয়ালি বল, মানে হ্যাঁ, কিভাবে শুরু করলি এবারে আর কি, হ্যাঁ, তো প্ল্যানিংটা সেই কিভাবে করলি? রেসপেক্টে এক্সিকিউশন যখন আমি করি, তখন আমি জানতাম না যে স্টার্ট আপ কি হয়। বেসিক্যালি আমি একটা বন্ধুর সাথে আড্ডা মারছিলাম চায়ের দোকানে গিয়ে বসে, ওখানে একটা স্টার্ট আপ রিলেটেড টার্ম উঠেছিল। তো আমি তখন বাড়িতে এসে বেশ স্টাডি ফাডি করলাম, হোয়াট ইজ স্টার্ট আপ এন্ড হোয়াট ইজ দিস এন্ড অন্টারপ্রিনারশিপ এন্ড অল দিস। তখন আমি দেখলাম যে না, জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এরকম অনেক তখন বিভিন্ন রকম বিল গেটস, তারপরে ট্রেভিস কেলনিক, ওলা তখন সবে নেমেছিল, ভাবিশ আগরওয়াল তো ফাউন্ডার অফ ওলা। তো এইসবের জীবন কাহিনী পড়া শুরু করলাম আর কি, মানে পড়াশোনার বইয়ের বদলে আর কি এসব শুরু করলাম আর কি পাশাপাশি। তো বেশ ইন্সপায়ার্ড করলো আর কি নিজেকে, যে না কিছু একটা জীবনে যদি করতে হয় তাহলে আমি একটা স্টার্ট আপ করবো। এবং যেহেতু আমি একাডেমিক্স এর লোক মানে ছিলাম, এখনো আছি ইনফ্যাক্ট,
তো এই এডুকেশন ওরিয়েন্টেড কিছু একটা সার্ভিস আমি শুরু করার একটা প্ল্যানের কথা ভাবি, এবং সেটা 2016-এর ঠিক প্রথম দিকে, এবং তখন শুরু করি এবং যাদবপুরে থেকে আমরা শুরুটা করি আর কি। তারপরে আস্তে আস্তে 2 বছর 3 বছর কোনো রকম কোনো আউটপুট পাইনি। মানে ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যাকচুয়ালি হোয়াট এভার ইউ আর ডুইং, এবং তোকে 100% সেই লেভেলটা, যে একটু আগে গৌরব বলছিল না যে 100% পারফেকশন তোমার মধ্যে রাখতে হবে, 101 বার গিয়ে তুমি সেই রেজাল্টটা পাবে, এটা একদমই ঠিক কথা। এবং এই জায়গাটা যে মানে টলারেট করতে পারবে, যে মানে 100% অব্দি আমি খেলবো, আমি ব্যাটিংটা করব, সেই লেভেল অব্দি তোকে সেই পেশেন্ট লেভেলটা সেরকম রাখতে হবে আর কি। আর পাশাপাশি ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট, যে নিজের প্রতি একটা বিশ্বাস, সেটা খুব রাখাটা দরকার, এবং কনফিডেন্স যে আমি পারবো, হোয়াট এভার আই এম ডুইং আই ক্যান গিভ দ্য 100% অন দ্যাট, এই জিনিসটা রাখতেই হবে। পাশাপাশি হচ্ছে তো একটু স্যাক্রিফাইস করতে হবে কিছু জিনিস। দেখ, তুই দুটো জিনিস প্যারালালি কখনো ঠিক একদম মানে সলিড ভাবে একদম সেম জায়গায় নিয়ে যেতে পারিস না, ঠিক আছে? একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে তোকে একটা জিনিস স্যাক্রিফাইস করে একটা জিনিস দাঁড় করাতে হবে কিন্তু বস, এটা একটা ফ্যাক্ট। এটা যে কোনো ফিল্ডে, শুধু স্টার্ট আপ নয়, যদি চাকরিও করিস তো প্রমোশনটা পেতে গেলে কিন্তু তোকে সেই রকম ডেডিকেশন লেভেলটা রাখতে হবে একদম, তারপরে তুই সেই জায়গায় প্রমোশনটা পাবি। সব জায়গাটাই সেম, নট অনলি স্টার্ট আপ, কিন্তু ডেডিকেশনটা খুব মানে একদম লেভেল অব্দি তোকে নিতে হবে। মানে ডেডিকেশন লেভেলটা একদম নিজেকে ধরেই রাখতে হবে যে আমি ওই জায়গায় যাব, তার জন্য আমাকে যা করার আমি করব। হয়তো তুই সাকসেস পেলি না, কিন্তু তোকে ওই জায়গা থেকে, যে ফেলিওরটা হলো, ওখান থেকে তুই শিখলি, তোর একটা এক্সপিরিয়েন্স হলো। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা তুই বই থেকে পাবি না বা স্কুল কলেজে কেউ শেখাবে না, সেটা নিজে ব্যর্থ হয়ে শিখতে হবে। এই জায়গাটা যদি কারো থাকে, then he or she can do something different from others, that's all. মানে একদম ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, যেটা আমরা জানি সেটাই একদম একদম। একদম একদম, এবং সেই ফেলিয়ার থেকেই তুই শিখবি, তো সাকসেসটা ওখান থেকেই শুরু হলো, যবে থেকে তুই ফেলিয়ারটাকে শিখবি। আচ্ছা, তা তোর এই যে এতটা স্টার্ট আপ করলি বা যে প্রোগ্রেসটা চলছে তোর লাইফে, তার মাঝখানে ফ্রাস্ট্রেশন আসেনি? বা এরকম মনে হয়নি যে না আমার দ্বারা হবে না, বা এটা আমার কাজ নয়, মনে হচ্ছে আমি জলের মধ্যে পড়ে গেছি, এখন উঠতে পারছি না, এরকম কোনো ফিলিংস এসেছিল? ফ্রাস্ট্রেশন আসে, হ্যাঁ। এবার দেখ, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন থাকে, কিন্তু সেটা নিজের কাজের ওপর ফ্রাস্ট্রেশন থাকলে কোনো চাপ নেই, কাজের ওপর ফ্রাস্ট্রেশন সবারই থাকে, কিন্তু সেই জায়গাটা যখন তোর ভালোবাসার জিনিস হয়ে যাবে, তখন সেটা কিন্তু আর ফ্রাস্ট্রেশনে থাকে না, সেটা কিন্তু তখন তুই সেটাকে এনজয় করবি, যত চাপই আসুক না কেন। আমি কথাটা বোঝাতে পারলাম আমি কি বললাম? এবার ধর ডিপ্রেশন যার আছে, ডিপ্রেশন তো অনেক ভাবে হতে পারে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই সমস্ত যে টার্মস গুলো এখন বলছিস, এগুলো অনেক বিভিন্ন দিক থেকে আসতে পারে। কিন্তু আমার যে ডিপ্রেশন বা আমার যে ফ্রাস্ট্রেশনটা হচ্ছে, যে এটুকু হচ্ছে না, আচ্ছা ঠিক আছে আর একটু বেস দিতে হবে, আর একটু বেস দিয়ে দেখি, এই যে বেস্ট ব্যাপারগুলো যে মানে দিনের পর দিন তৈরি করা, ওখানে যদি কোনো রকম খামতি থাকে, তখন কিছু না কিছু একটা ডিপ্রেশন চলে আসে, কিন্তু সেটা কাজের দিক থেকে, এবং সেটাকে আমি এনজয় করি। আমরা এখনো সেই বাচ্চাটা আছি যারা এত টার্ম ফার্ম বোঝে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, এখনো একদম সেই বাচ্চা, এত টার্ম ফার্ম আমরা বুঝি না, আমরা শুধু বুঝি বুঝি না, কিছু করতে হবে, করতে ঠিক হবে, আছে, একদম যতক্ষণ একদম। না হবে করতে হবে। হ্যাঁ, যতক্ষণ না হবে করে। এবার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এসব সব 2019-20 কথাবার্তা, এগুলো তো আগে ছিল না তো। এখন এসে এখন সবাই ডিপ্রেশনে পড়ে যায়, সবাই নাকি কিছু ডিপ্রেশন হলে ফ্রাস্ট্রেশন এটা একটা কমন ওয়ার্ড হয়ে ডিপ্রেশন গেছে, হয়ে করোনার যায়। পরে বোধহয় এটা একটা হ্যাঁ, কমন ওয়ার্ড সবাই হয়ে গেছে। হঠাৎ করে ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে, সবাই হঠাৎ করে মানসিক সমস্যায় পড়ে যায়। এইসব জিনিস যাই না, এইসব জিনিস তো আমি ছোটবেলাতেও আমরা ফেস করি, এখনো করি না। সেটাই, এই সমস্ত নেগেটিভ কথাবার্তা একদম বাদ দিয়ে আমি একটা কথা জাস্ট জিজ্ঞেস করবো, এটা গৌরব আর অভিজিৎ দুজনকেই বলছি, তোরা যে কাজ করিস একসাথে, ঠিক আছে, তোরা যে কাজও করছিস, এনজয় করছিস, কিভাবে তোরা এনজয়মেন্টটা কিভাবে করিস, মানে কিভাবে কি ঘুরিস ফিরিস, এগুলো একটু বল, এবারে তো খিল্লিটা শুরু হবে আর কি। সেটাই আমি এখানে একটা অভিজিৎকেই আদা ফার্স্ট চা টাইম শুরু এনে করি। দিলে খেলাটা বোঝা যাবে, এখানে একটা আদা চা এনে দিলে খেলাটা শুরু হ্যাঁ, হয়ে যাবে। এটাই দরকার ছিল, আদা চা তো নেই ভাই, কফি খাচ্ছি। তাহলে হবে না, কফি একটু বেশি প্রিভিলেজড হয়ে যাবে, আদা চা দাও। তুই যে কফিটা খাচ্ছিস সেটা হচ্ছে আমার কোম্পানির দেওয়া কাপ, আমি বুঝতে পেরেছি দেখে। এক্স্যাক্টলি, আমি সেটা দেখাচ্ছিলাম আস্তে আস্তে করে, এবং আস্তে সেই আস্তে করে, কোম্পানি, ঠিক সেটা আছে। আমার ফার্স্ট নাম ছিল, সেই ফার্স্ট কোম্পানিটার কোম্পানি নাম এডিফিকেশন, ঠিক আছে। হ্যাঁ, ওটা হয়ে মেরিট একাডেমি হয়েছে, ট্যাগলাইনটা সেম আছে, লার্ন এন্ড এক্সেল, হ্যাঁ, একদম ট্যাগলাইনটা সেম আছে। এডিফিকেশন, লার্ন অ্যান্ড এক্সেল, ঠিক আছে। এটা গৌরব first দেখে company। রাখো, এটা হচ্ছে অভিজিতের ফার্স্ট কোম্পানি, এটা দিয়ে ও Codification। প্রথম ভেবেছিল যে এটা কিছু করা যেতে পারে, এডিফিকেশন ইনস্টিটিউট। কম্পাইল অল ইওর নলেজ টুয়ার্ডস দ্য সাকসেস। আমাকে অভিজিৎ এই কফিটা, এই মাগটা গিফট করেছিল, জীবনে একটা জিনিসই গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো হ্যাঁ, যেখানে ছিলাম আর এবার কি, আমরা এনজয়মেন্ট কি করে করি আর কি। দেখ, এন্টারপ্রেনারশিপ কর বা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট তুই যদি হয়ে থাকিস, বা তোর যদি ইন্ডিপেন্ডেন্ট কিছু মানে ওয়ার্ক স্পেস থাকে, আমার মনে হয় কাজের একটা ফ্লেক্সিবিলিটি টাইম নিজের মতো করে পাওয়া যায়। তো আমি আমার লাইফটাকে যেরকম লিড করি, লাইক আমার মনে হলো আমি আজকে ফাঁকা আছি, আমি গৌরবকে কল করলাম, ফাঁকা আছো, ও ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, বললাম যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের কাজের ফ্লেক্সিবিলিটি নিজের ওপর, এটা সবাই জীবনে চায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে মানে টাইম ম্যানেজমেন্ট যেটা বলছিস। ইয়েস, কাজও হবে, আড্ডাও হবে,
আড্ডাও আমার আড্ডা হবে। থেকে প্রোডাক্টিভ কিছুও হবে, যেরকম আমরা প্রোডাক্টিভ ব্লগ বানাচ্ছে গৌরব, সেরকম কিছু হবে, কিন্তু সেটা সবকিছুই থাকবে তার মধ্যে আর কি। সেই লাইফটা সবাই চায়, আমি জানি না হয়তো আমার সাথে অনেকে এগ্রি করবে বা ডিসএগ্রি করবে, বাট এটা আমরা চাই, আমি চাই স্পেশালি। তো এই কাজের মধ্যে থেকেই কিছু ফ্লেক্সিবল টাইম, কিছু ফ্রি টাইম আমরা ইনভেস্ট করি আমাদের নিজের ভালো লাগার জন্য বলতে পারিস। সেখানে আমরা কিছু কনস্ট্রাকটিভ কথাবার্তা বলি, সেখানে আমাদের কিছু প্ল্যান হয়, ইনস্ট্যান্ট কিছু প্ল্যান হয়, আমাদের কিছু বন্ধু বান্ধবরা আসে, সেখানে এনজয় করি। এইভাবেই আর কি, মানে এরকম কোনো নির্দিষ্ট শিডিউল নেই যে আমরা ওই দিন বেরোবো বা এই দিন গৌরবকে জিজ্ঞেস করে বলতে পারবে যে আমরা ইনস্ট্যান্ট, যদি আমি ফ্রি হলাম তো গৌরব আমাকে টেক্সট করলো যে কোথায় আছো, ওকে টেক্সট করলাম যে কন্টেন্ট হয়ে গেছে, চলো বুঝতে তাহলে কোথাও পেরেছি। বেরোই। ব্যাপারটা এরকম আর মানে আগে থেকে ওই অমুক তসুক প্ল্যান ট্যান এসব করে কোনো লাভ নেই, ঠিক আছে, ওইগুলো প্ল্যান এগুলো করে হবে জীবনে না। কিছু সাকসেসফুল। হয় না, প্ল্যান করে জীবনে কিছু হয় না। এক্স্যাক্টলি, 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 মানে If you হবে want তো to do, একদম ইনস্ট্যান্ট হবে। yes, if you want to do, let's make it happen now. That's it. একদম। মানে কথাটা হচ্ছে যে তোরা অ্যাকচুয়ালি টাইমটার মধ্যে, মানে সারা দিনের মধ্যে যে কাজ করছিস, রিল্যাক্স করছিস, চিলিং করছিস, এই চিল আউটের মধ্যেও তোরা একটা কোনো কাজ খুঁজে নিচ্ছিস বা কনস্ট্রাকটিভ কিছু একটা খুঁজে নিচ্ছিস, যেটা Even merit তোদের cafe কোনো এইভাবেই কাজে এসছে, লেগে যাচ্ছে। মেরিট ক্যাফেটা এইভাবেই এসছে, তাই তো গৌরব? মেরিট ক্যাফেটা এইভাবেই এসছে, বাহ, এই এই আড্ডার মধ্যে মেরিট ক্যাফের কনসেপ্টটা তৈরি হয়েছে। রাইট 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 আচ্ছা, রাইট। মানে কথা, হ্যাঁ, অ্যাকচুয়ালি তো কথা বলতে বলতে আইডিয়াস আসে, আইডিয়াসের সাথে সাথে বিজনেস প্ল্যানস গুলো মাথায় আসে। মধুপর্ণা, এবার একটুখানি অন সদয় হও। হ্যাঁ, তো এবার মধুপর্ণাকে বলবো যে তুই অনেকক্ষণ তো চুপ করে বসে আছিস, বা তুইও কিছু জিজ্ঞেস টিজ্ঞেস কর, তোরও তো অনেক কিছু জানার ইচ্ছা আছে। আমার প্রশ্নগুলোই তো তুই করে দিচ্ছিস আজকে, বললাম আজকে আমার ছুটি, আজকে সব প্রশ্ন তুই করে দিচ্ছিস। আচ্ছা, তো আমাদের আমাদের এই মন কেমনের স্টেশনের একটা জিনিস যেটা এখনো বলা হয়নি, সেটা হচ্ছে আমরাও একটা রিসেন্টলি নট অনলি এন্টারটেনমেন্ট, আমরা অ্যাপার্ট ফ্রম এন্টারটেনমেন্ট একটা প্ল্যানিং এ রয়েছি। অভিজিৎ এখন বলে প্ল্যান করিস না, করলে এখনই করে ফেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এই মুহূর্তে করাটা একটু হেক্টিক হয়ে যাবে, কারণ আমাদের অনেকগুলো জিনিস রয়েছে, সেগুলো এক এক করে আমরা এক্সিকিউট করছি। তো আমাদের প্ল্যানটা হচ্ছে এনকেএস আউটরিচ, যেটা আমি আর অরিত্রদা দুজনে মিলে কনসাল্ট করেছিলেন ব্যাপারটা নিয়ে। এনকেএস আউটরিচটা বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে, এটা আমাদের এরকমই অ্যাজ আ মেরিট মেরিট ক্যাফে যেরকম তোরা করছিস, সেরকমই আমরা বিভিন্ন রুরাল এরিয়াস গুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেখানকার বাচ্চাদের বিভিন্ন রকমের খাতা পেন্সিল দেওয়া বা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য করা, সেগুলোর উপর একটা কাজ করেওছি অলরেডি। অরিত্রদা এটা ইন ডিটেল জানে, এটা ব্যাপারে আমি অত ক্লিয়ার যাই না, কারণ অরিত্রদা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করেছিল। তো ইন ফিউচার যেটা আমাদের করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমাদের স্পিকিং, কমিউনিকেশন, গ্রুমিং এগুলোর উপর একটা অ্যাকচুয়ালি কাজ করার কথা আছে। তো সেটার জন্য আমি অভিজিতের সাথেও সেটা নিয়ে কথা বলেছি, অভিজিৎ সেটা জানে। তো আশা করি আমরা কোঅপারেট করতে পারবো সবাই সবাইকে। তো এই ব্যাপারে অভিজিৎকে আমি জাস্ট এটা জিজ্ঞেস করবো যে এটা কি বেসিসে মানে স্টার্ট আপটা করলে আর কি আমাদের জিনিসটা ভালোভাবে আমরা লোকের কাছে পৌঁছতে পারবো, কারণ আমাদের লোকের কাছে পৌঁছতে পারাটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। তো এনকেএস আউটরিচ যেটার ব্যাপারে আমি তোকে বলেছিলাম আগেই, তো সেটার ব্যাপারে আমি তোকে জিজ্ঞেস করছি। আচ্ছা, প্রথম কথা তো একটা কোনো প্রোডাক্ট নতুন লঞ্চ করতে গেলে আগে কিছু স্টেপ আছে। ধর প্রথমে তোকে প্রোডাক্টটাকে একটা প্রোটোটাইপ বানাতে হবে, একটা মডেল বানাতে হবে আর কি, যেটা যে মডেলটা অ্যাটলিস্ট নিজেরা আগে দেখে নিতে হবে যে মডেলটা এক্সিকিউশনটা কিভাবে করা যেতে পারে। যদি কোনো কম্পিটিটর থাকে, কম্পিটিটরটা কি করছে, তারা কিভাবে কাজটা করে, একটা ব্রিফ আইডিয়াটা একটা নিতে হবে। পাশাপাশি তারপরে এক্সিকিউশন করতে হবে, মানে উইদাউট এক্সিকিউশন না কিছু জিনিস বোঝা যায় না। আজকে যদি আমি একটা কথা বলছি, আজকে যদি গৌরব একটা ভিডিও বানিয়ে ও যদি বাড়িতে বসে ওটা রেখে দেয়, ও যদি ওখানে বসে ভাবে যে ভিউ কত আসবে, সে কিন্তু কাউন্ট করতে পারবে না কতটা ভিউ আসবে যতক্ষণ অব্দি ভিডিওটা ইউটিউবে ছাড়ছে বা ফেসবুকে ছাড়ছে, ঠিক রাইট? ঠিক তো উইদাউট এক্সিকিউশন আমরা যে কোনো কিছুই করি না কেন, এক্সিকিউশনটা ফাইনালাইজ করতে হবে যে আমি এই জায়গায় গিয়ে এক্সিকিউশনটা করবো। কিন্তু সেটা কবে করবো? ধর আজকে প্ল্যান করে কি কালকে এক্সিকিউশন করবো না, আজকে প্ল্যানটা করে প্ল্যানটাকে গো থ্রু করবো, টিম মেম্বার যদি থাকে টিম মেম্বারদের নিয়ে একটা বসে আমরা প্ল্যানটাকে ঠিকভাবে দেখবো, দেখার পর ফাইনালাইজ করে না ঠিক আছে এবার আমরা এক্সিকিউট করতে পারি, তারপরে এক্সিকিউশন করো, তারপরে দেখো যে অ্যাকচুয়াল আউটপুটটা কি আসছে। স্টেপ বাই স্টেপ জিনিসটাকে নিয়ে যেতে হবে, যেহেতু নিউলি লঞ্চ প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে যদি কোনো কাস্টমার তোরা পাস, মানে কোনো ক্লায়েন্ট আসে, এক দুজন আসলো, তাদের থেকে শুরু করাটা খুব দরকার। এক দুজন আসলে তাদেরকে দিয়ে শুরু করাটা দরকার। কেন বলছি? কারণ তাদের যে ফিডব্যাক গুলো আসবে, তাদের দিক থেকে যারা আউটপুট তোরা ফিডব্যাক পাবি বা রিভিউজ পাবি, সেগুলো তোদের খুব কাজে লাগবে ফর দা ফিউচার এক্সিকিউশন আর কি।
তো সেইগুলোকে নিয়ে তারপরে সেগুলোকে ক্লায়েন্টের সাথে একটু ফ্র্যাঙ্কলি বসতে হবে যে আপনাদের আরো কিছু কি চাই, মানে আপনারা কি আরো আমাদের কি মানে লুফল আছে সেগুলো একটু কাইন্ডলি বলবেন, তাহলে আমরা জিনিসটাকে আরো একটু মডিফাই করতে পারবো। এইভাবে তারপরে দেখবি ওরাই নিজেরা মাউথ মার্কেটিং করে আরো 10 জনকে নিয়ে আসবে, তারপরে আস্তে আস্তে দেখবি সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল এক্সিকিউশন অ্যাকচুয়ালি। কিন্তু হুট করে কিছু এক্সিকিউট করতে যাবে না যারাই এক্সিকিউশনের কথা ভাবে। আগে জিনিসটাকে একটা প্ল্যান করে নিতে হবে যে আমি এই দিন এক্সিকিউশন করবো, তার আগে আমি এই স্টেপ গুলো অতিক্রম করবো। একটু বুঝতে হবে যে আমি যেটা করছি সেটা অ্যাকচুয়ালি মার্কেটে কতটা ফ্রুটফুল। হ্যাঁ, এমন কিছু দুম করে করে দিলাম, ধর তুই এখন যদি একটা ক্যাব বিজনেস করিস, তোর ক্যাব বিজনেস চলবে না। কেন চলবে না? কারণ অলরেডি ওলা উবার আছে। অলরেডি তোকে বলিউডে আছে। এমন ভাবে ভাবতে হবে ক্যাব বিজনেসটাকে বা অ্যাপ্লিকেশন যেটা বানাচ্ছিস, যে ওলা উবারের যে লুফলস গুলো আছে কোনটা আমি বেটার দিলে ওলা উবারের থেকে আমার সার্ভিসটা একটু হলেও শুরু হবে চলাটা। এই জায়গাটা তোকে ভাবতে হবে, গ্যাপিংটা ভাবতে হবে এমন যে আমি কিছু ইউনিক কিছু জিনিস ইউনিক কিছু জিনিস ভাবতে হবে। মানে যারা করছে কম্পিটিটর যারা রয়েছে তাদের থেকে মানে ইউনিক আমাদের মধ্যে কি আছে সেটাকে আমাকে দেখতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, একদম একটু স্টাডি করে নিতে হবে এই জিনিসগুলো, একটু ট্যালি করতে হবে আর কি। কিন্তু এটা এটা ট্যালি করতে কিন্তু অনেকটা সময় লাগবে, মানে দুম করে কিন্তু এক্সিকিউট করা যাবে না। সেটাই, তাহলে কিন্তু ওখানে ফেল হয়ে যাবে প্রজেক্ট আর কি। দেখি আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর হ্যাঁ, কোনো ডিরেক্টর যদি সিনেমা রিলিজ করে, অনেক সিনেমা হয়তো ফ্লপ হয়ে যায়, হয়তো এরকম অনেক নামি দামি ডিরেক্টরের সিনেমা ফ্লপ হয়েছে। কেন হয় ফ্লপটা? কেন হয়? কারণ আগে যে সমস্ত সিনেমা চলতো ওই ডিরেক্টরে সেইগুলো দেখে লোক অভ্যস্ত, মানে লোক ব্র্যান্ডিং এ বিশ্বাস করে। মনে রাখবি, আজকে গড়িয়াহাটে একটা শার্ট পাওয়া গেলে সেই শার্টটা হয়তো 200 টাকায় পাওয়া যায়, বা লিভাইসের শোরুমে গেলে সেই একই কোয়ালিটির হয়তো শার্ট, হ্যাঁ, সেটা হয়তো 2000 টাকায় পাওয়া যায়। তুই লিভাইসে যাবি কেন? কারণ তুই ব্র্যান্ডিং এ বিশ্বাস করিস। ঠিক, একদম এই জায়গাটা মাথায় রেখে কাজটা করতে হবে, যে আমি এমন কিছু দেবো যাতে লিভাইস থেকে লোকে আমার কাছে আসবে, তখন ব্র্যান্ডিংটাকে ভুলে আমার কাছে আসবে। এবং যখন তুই 1 মাস 2 মাস 3 মাস রান করাতে থাকবি, দেন ইউ আর গোয়িং টু অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ব্র্যান্ডিং। সেই ব্র্যান্ডিংটার দিকে তুই আস্তে আস্তে এগোচ্ছিস, যেটা ডিভাইস সেই সেই আউটপুটটা দিচ্ছে। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। এটা তুই প্রোডাক্টের কোয়ালিটি বেসিসে বললি। এবার আমি বলবো, মানুষ তো একটা প্রাইসিং এর দিকেও একটা মানুষের একটা ঝোঁক থাকে যে প্রাইসিং আমাকে কত কম প্রাইসের মধ্যে কত ভালো কোয়ালিটির জিনিস আমি পাবো, বা কত ভালো কোয়ালিটির সার্ভিস আমি পাবো। তো সেক্ষেত্রে প্রাইসিংটা তুই কিভাবে মানে ডিসাইড করবি যে কিভাবে কি প্রাইসিং করলে? প্রাইসিংটা দেখ, ইনিশিয়ালি ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট সামথিং, প্লিজ ইনভেস্ট ওয়াইসলি। কারণ দুম করে কোথাও একটা ইনভেস্ট করে দিলাম, সেটা কিন্তু খুব বড় ভুল লাইফে, মানে বিজনেসের ক্ষেত্রে। উইদাউট ইনভেস্টিং যদি কিছু বিজনেস করা যায়, আমার মনে হয় সেটা সব থেকে বড় একটা কথা বলতো, একটা কথা আমি খুব মানি আর কি, যে অলওয়েজ স্টার্ট ফ্রম জিরো মানি, গ্রো আপ উইথ কাস্টমার্স মানি, এবং সেটাকে স্কেল আপ করো ইনভেস্টরের মানি দিয়ে। এই কথাটা আমি খুব বিশ্বাস করি। তুই জিরো মানি থেকে স্টার্ট করলি, তো দুটো কাস্টমার এলো, সেই কাস্টমার তোকে কিছু ইনভেস্ট করলো, মানে ইনভেস্ট করলো মানে তোকে কিছু টাকা দিল সার্ভিসটা নেওয়ার জন্য, এবং সেই টাকাটা তুই গ্রো মানে নেক্সট যে তোর প্ল্যানটা রয়েছে সেখানে তুই ইনভেস্ট কর। তারপরে যখন কোম্পানি গ্রো হচ্ছে, তখন তোর কাছে আরো অনেক টাকা লাগবে হয়তো, তখন তুই ইনভেস্টারকে অ্যাপ্রোচ কর যে আমার এই প্রজেক্টটা আছে, আপনি এখানে ইনভেস্ট করুন, তাহলে আমার প্রজেক্টটা দাঁড়াবে। এইভাবেই কিন্তু ব্যবসাটা গ্রো করে। দুম করে 2 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু একটা ব্যবসা কখনো গ্রো করতে পারে না। অবভিয়াসলি, সে তো অবশ্যই। তো আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই। গৌরবের একজন খুব ডাইহার্ট ফ্যান কমেন্ট করেছে, পড়ে নাও। দাদা তোমার সাথে দেখা হবে কিনা জানি না, কিন্তু অরিজিৎ সিং এর পর যদি কারোর ভক্ত হই তাহলে সে তুমি দাদা। গৌরব, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। যদি কোনো সময় আসতে পারি তাহলে তোমার সাথে দেখা করবো। এগুলো হচ্ছে পাওনা অ্যাকচুয়ালি। অবশ্যই এনি ডে। এটা কে বলেছে? সাম্য। ওকে, দেখা হবে সাম্য, ইন্ডিয়াতে আসলে দেখা হবে। মধুকন্যার গলায় গান হোক। মধুকন্যা, তোমার সময় এসে গেছে, গান হোক। মধুকন্যা একটা গান হোক। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কেন আমার আজকে? না, গান হবে, গান যাওয়ার আগে করে যাব। তো আমার দুজনের কাছে একটা প্রশ্ন আছে। প্লিজ স্যার, আমরা কোশ্চেন অ্যানসার জন্য বসে আছি। ইন্টারভিউ চলছে, চাকরি দেওয়া হবে। মেরিট ক্যাফে থেকে আমরা নতুন কোম্পানিতে চাকরি দেবো। হ্যাঁ, তো আমার দুজনের কাছে প্রশ্ন, মানে এই প্রশ্নটা আমার মানে খুব ভালো লাগে করতে, বেশ সবাই আসে যাবে তো সবাইকেই জিজ্ঞেস করি। তো তোমার দুজনকেও জিজ্ঞেস করছি যে 5 বছর পর তোমরা নিজেকে কোন জায়গায় দেখছো? বাবা, এটা ইন্টারভিউ করে এইসব কোশ্চেন।
চাকরি আমি যখন এটাই বলতে চাচ্ছিলাম। তখন এইসব বছর পর HR থেকে কোন জায়গায় দেখতে চাও? As a মানে তোরা যেভাবে এগোচ্ছিস বা তোরা যেভাবে কাজটা করছিস, তোরা কিভাবে এক্সপেক্ট করছিস যে 5 বছর পরে তোরা কতটা যেতে পারবি? করছো নিজেদের মধ্যে যে 5 এরপর বছর বাদে যেন এরকম এই লাইফটা করার সময় আর না থাকে। মানে এতটা বিজি হয়ে যাব যে কোনো লাইফ টাইফ ফেসবুক এসব জিনিস কি করার সময় থাকবে না, এরকম জায়গায় আচ্ছা, দেখতে চাই। এটা খুব ভালো একটা মানে কথা বলেছে। মানে অল টাইম বিজি একদম নিজের কাজ নিয়ে। অল টাইম তবে ওয়ার্ক। আমি একটা জিনিস ইনক্লুড করছি। গৌরব তো বলেছিল একটা জিনিস, প্লাস আরেকটা জিনিস যেটা আমি বিশ্বাস করি গৌরবও সেটা আমার সাথে এগ্রি করবে, যে মানে আমরা ইনকামটা করব, অবশ্যই করছি এবং ভবিষ্যতেও করব, এবং কিছু টাকা আমরা আমরা যতটা সম্ভব ইনকাম করে কিছুটা পার্ট আমরা ডোনেট করব। এটা আমরা করব। এটা আমাদের একটা ইয়ে আছে, মানে একটা অলরেডি একটা প্ল্যান আছে। যদি এখন ডোনেট করি, যতটাই করি না কেন, বাট স্টিল এই লার্জ স্কেলে ডোনেশনটা আমরা করব। মানে হ্যাঁ, ওটা ডেফিনেটলি আমরা যাবো ওই প্ল্যানটাতে। ব্যাপারটা হচ্ছে যে ডোনেট করবার জন্য একটা লার্জ স্কেলে যখন তোমায় ডোনেট করতে হবে, দেন তোমাকে নিজেকেও একটা লার্জ স্কেলে বিজনেস করতে হবে। রাইট। এবারে মানে তো আমাদেরকেও ততটাই খাটতে হবে, মানে অ্যাজ ইফ আমাদের বিজনেস যদি অনেক বেটার হয় তাহলে আমাদের ডোনেশনটা আমরা অনেক বেটার করতে পারবো, এন্ড দ্যাট উইল বি হেল্পফুল টু আদার্স অবভিয়াসলি। মানে শুধু কামাবো না আর কি, আমাদের অ্যাকচুয়ালি ডোনেশন ঠিক বলবো, ডোনেশন টানটা খুব বাজে লাগে শুনতে। মানে কন্ট্রিবিউশন কিছুটা, যদি ছোট্ট যদি কিছু কন্ট্রিবিউট করতে চাই, করা যায়, কিছু কন্ট্রিবিউশন আমরা করবো। তবে অভিজিৎকে আমি পার্সোনালি একটা অ্যাডভাইস দেবো, 5 বছরের পরে আদা চা খাওয়াটা ভুলিস না, ঠিক আছে? আদা কিন্তু খেয়ে যাস, হ্যাঁ, চা তো নাহলে থাকবে, চা তো সাথে থাকবে। একদম। উইদাউট চা আমরা ডিসকাশনই করি না। আদা চাটা লাগবেই, আদা চাটা দরকার, আদা চা ছাড়া কোনো কিছু হবে না। আদা আমরা আদা বেসিক্যালি আদা হঠাৎ আমরা করে হ্যাঁ, একদিন অভিজিৎ দাস সকালে ঘুম থেকে উঠে দেখবে বাড়ির সামনে এক ঝুড়ি আদা রেখে দিয়ে কি এনে চলে গেছে। ওটাই হবে। মানে বেসিক্যালি আমরা কি করি, কোনো একটা কাজ শুরু করার আগে আদা জল খেয়ে লাগি, কিন্তু অভিজিৎ আদা চা আমরা খেয়ে লাগি। আদা চা খেয়ে লাগি। হ্যাঁ, একদম। এই হচ্ছে স্যার, আদা আদা চাই জল দুধ খেয়ে না করে। লেগে আদা চা। আদা ইজ আদা লাভ। চা, এই একবার ডায়লগটা হোক অভিজিৎ দা। একদম একদম। আদা আদা না খেলে হয়ে যাবো গাধা। তুই তো এভাবে কথাটা আদা চা বলিস ইজ লাভ। আদা চা ইজ লাভ। এগুলো ফ্লোতে হয়, এইভাবে তোরা যে দুমদাম কোশ্চেন করিস এইসব তুমি তাহলে ভাবো, আমি যখন শো করতে যাই আমাকে এরকম ডায়লগ হুটহাট বলতে বলে লোকজন। তুমি হঠাৎ দেখবে করে বলছে, প্র্যাকটিস আছে, করো। শোনো না, একবার একটা শো করতে গেছি, সামনে প্রচুর লোক, প্রায় 500 লোক ওখানে, ঠিক আছে? মানে আমাদের এই সোনারপুরেরও ভেতর দিকে 500 লোক সামনে প্রায়। এবারে আমার একটা অডিও ছিল যে হচ্ছে তোমাকে 90 দশকে ফিরে যেতে হবে না, এবং সেটা প্রচুর ভাইরাল ছিল, তো এই আচ্ছা। জাস্ট লকডাউনের আগে। তো আমাকে বলছে, এই একবার ওই শ্যাম্পু করার কোটটা, একবার শ্যাম্পু করার ডায়লগটা দেখেছি। শ্যাম্পু করার ডায়লগ আমি এবার কবে দিয়েছি? শ্যাম্পু করার ডায়লগ, ওই যে একবার শ্যাম্পু করার ডায়লগটা, শ্যাম্পু কোনটা দিলে আমি বুঝতে পারছি না। এবার তারপরে না, ও আচ্ছা বলে আমি সেই ডায়লগটা ওখানে বললাম। বলার পর ওখানে লোকজনের চিৎকার এমন করে চিৎকার যেন চিরঞ্জিতের ওই ডায়লগ পড়ে গেছে, যে মা গেলে মা পাওয়া যায় রে বউ, এই সরি, বউ গেলে বউ পাওয়া যায় রে, মা গেলে সেরা মা। সেরা সেরা। সিরিয়াসলি ডায়লগ এরকম, মানে কিছু কিছু ডায়লগ, অভিজিতের ডায়লগটা এরকম হয়ে গেছে ওরকম। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আমি কিন্তু দুম করে, এটা আদা চাই লাভ। স্ক্রিপ্টেড ছিল না, দুম করে হ্যাঁ, একদম মানে আমাদের ব্লগ মানে কিছু বেসিক্যালি কি স্ক্রিপ্টেড হয়, হয় না। বলতো, মানে ডায়লগ গুলো কখন তুমি নিজে দিয়েছো নিজেই ভুলে যাবে, ঠিক আছে, কিন্তু মানুষ মনে রেখে দেবে, এটা হচ্ছে হ্যাঁ, ব্যাপার। মানুষ মনে রেখে দেবে, এক্স্যাক্টলি। and আমরা that ব্লগ is the গুলো কোনোটা ওরকম স্ক্রিপ্টেড করি না, যা ইচ্ছা কোনো দিয়ে দিই, রকম একটা না, কোনো করে দিই। স্ক্রিপ্টেড করি না, আমরা হ্যাঁ, করি না। কালকে তো একদম র্যান্ডম, কোনো যা ইচ্ছা স্ক্রিপ্ট, তা। কালকে তো কোনো মানে প্ল্যানই ছিল না ব্লগ হবে, উইদাউট হ্যাঁ, প্ল্যান। ফোন রেখে দিয়েছি জাস্ট অন করে। আমার কাছে একটা প্রশ্ন আছে। এই যে তুমি তোমাকে সবাই বলছে মোটিভেশনাল স্পিকার, বা তুমি মোটিভেশনাল স্পিকার, তো তুমি কার থেকে মোটিভেটেড? মানে তোমার যে এত পজিটিভিটি, সেটা কোথা থেকে এসছে? মানে এই যে কিছুক্ষণ আগেও বলছিলে যে আমার ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এই ব্যাপারগুলো জানা নেই, তো এটা খুব কম লোকজনকেই বলতে না মানে শুনি, তো ভালো জানা লাগে। নেই, মানে জানা আছে, কিন্তু আমাকে অত এফেক্ট করে না এসব জিনিসপত্র। হ্যাঁ সেটাই, সেই পজিটিভিটিটা কোথা থেকে, বা তুমি কোথা থেকে মোটিভেট হও? মানে তোমার আইডল কি, বা তুমি কাকে দেখো, বা তুমি কাকে ফলো করো, বা তোমার মধ্যে এই ব্যাপারগুলো কোথা থেকে এলো, দেখো, যেটা তুমি সবাইকে দিও আর কি? একজন বলাটা তো খুব কঠিন। মানে ফার্স্ট অফ অল আমি বাড়ির মানুষজনদের থেকে অনেক বেশি মোটিভেট হই, আমার বাড়ির লোকদের থেকে অনেক বেশি মোটিভেট হই, আমার মা বাবা, ঠিক আছে? তো তারা অনেক বেশি, তারাও খুব মোটিভেটেড মানুষজন আর কি, ঠিক আছে? তো
ওদের থেকে মোটিভেট হই খুব। 2 নম্বর হচ্ছে নিজের লাইফ থেকে খুব বেশি মোটিভেট হই আমি। মানে আমি একটা কথা বলি খুব, আই এম দ্য মেকানিক অফ মাই লাইফ। হ্যাঁ, নিজের গাড়ি থাকলে যেমন নিজেদেরকে সারাতে জানতে হয়, যেমন নিজের লাইফটাও সারাতে জানাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। বাইকাররা নিজের বাইকটা সারাতে জানে। True, true. হ্যাঁ, বাইকাররা কিন্তু নিজের বাইকটা সারাতে জানে, বিকজ ও জানে যে এই বাইক নিয়ে আমি হয়তো লাদাখের মাঝখানে গিয়ে কোথাও একটা ফেসে গেছি। হুম, আমি তো আর কলকাতার মধ্যে বাইক চালাচ্ছি না। যে বাইকার সে তো আর শুধু কলকাতার গলিতে গলিতে চালাবে না, সে তো লাদাখে গিয়ে কোথাও একটা ফেঁসে গেল বাইক নিয়ে। তাকে তো জানতে হবে যে হচ্ছে বাইকটা কি করে সারাতে হবে। তো বাইকাররা যেমন নিজের বাইক সারাতে জানে, তেমন আমাকেও নিজের লাইফের কোনো প্রবলেম, প্রবলেম সবার আছে, হ্যাঁ প্রবলেম সবার আছে, আমারও আছে, সেই প্রবলেম গুলো কি করে সলভ করবো, দ্যাট ইজ আপ টু মি। এবার সেখানে প্রচুর ইন্সপিরেশন আছে, প্রচুর মানুষজনকে দেখে ইন্সপায়ার্ড হই। মানে আমার খুব সাধারণ মানুষজনদেরকে দেখেও ইন্সপায়ার্ড হই। মানে বেসিক্যালি নিজের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে, এটাই হচ্ছে একদম আলটিমেট কথা। মানে হ্যাঁ, এবার তার জন্য তুমি রসদ নিয়ে নাও, প্রচুর প্রচুর মানুষজন, তুমি ইন্সপিরেশন চারিদিকে পাবে। হুম হুম, কিন্তু কাজটা আলটিমেটলি তোমাকেই করতে হবে এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, কাজটা তোমাকেই করতে হবে। একদম। তো আমি একটা জাস্ট কথা আমি বলে নিচ্ছি, আমি অভিজিৎকে বোধহয় আগের দিনও বলে দেখিয়েছি, আমাদের যে ব্যান্ড শানিক, অভিজিৎকে আমি কালকে বোধহয় লিঙ্কটা পাঠিয়েছিলাম না তোকে, হুম, শানিকের একটা লিঙ্ক দেখেছি পাঠিয়েছি। বলো। হুম, হ্যাঁ, তো আমাদের একটা গান কালকে রিলিজড হয়েছে, দিল চাহতা হ্যায়, ভেরি কভার গুড। ভার্সন। এটা বেসিক্যালি এটার পিছনে একটা মানে খুব ফানি একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে আমরা 1 বছর ধরে গানটা শুট করেই গেছি, মানে এতটা মানে স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে ছিলাম যে আমাদের কাছে তখন না ছিল কম্পিউটার, না ছিল একটা ভালো ক্যামেরা, না ছিল মানে সেরকম ইকুইপমেন্টস যেটা দিয়ে আমরা একসাথে একটা কাজ নামিয়ে দিতে পারি। তো আমরা শুরু করে দিয়েছিলাম কাজটা, কিন্তু 1 বছর আগে এটা এতটাই ফানি যে আমাদের মানে আমাদের পেজ থেকে আমরা কামিং দিস পূজা করে দিয়েছিলাম ওটা, ঠিক আছে? 2019-এ কামিং দিস পূজা, দিল চাহতা হ্যায় কভার আসছে এই পুজোতে। তো সেইটা মানে এতটাই ডিলে হয়ে গেল যে সেই 2019-এর পূজা থেকে 2020 এর পূজা চলে এলো, এখন এই কামিং দিস পূজাটা মানে এর সাথে মানিয়ে গেছে ব্যাপারটা, যে কামিং দিস পূজা 2020। ঠিক আছে, 1 বছর ডিলে হয়ে গেছে জিনিসটা, তো আলটিমেটলি গানটা বেরিয়েছে। তো কালকে আমাদের রিলিজড হয়েছে। তো অভিজিৎকে আমি বলছি গানটা দেখিস পারলে, আর Sure, sure, শেয়ার sure, sure. করিস। আর গৌরবকেও বলছি পারলে তুমিও গানটা দেখো, যদি ভালো লাগে শেয়ার করো, আর আমাদেরকে সাপোর্ট করো। আমাদের সবাই একসাথে আমাদের পথ চলা, আর আমাদের এই টিম ওয়ার্ক, এটা যেটা তুমি বলেছো যে আমাদের যে সবার সাথে সবার যে মেন্টাল কম্প্যাটিবিলিটি, যেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা দরকার। তো এই টিম ওয়ার্কটা যদি থাকে তাহলে আমরা সবাই একসাথে একটা গ্লোবালাইজেশনের জায়গায় পৌঁছে যাব, তাই তো? একদম, 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 ডেফিনেটলি হবে। আর মধুপর্ণাও তো দু লাইন কিছু হ্যাঁ হ্যাঁ কিছু এটা দু বলছিস? লাইন হোক একটু, দিল চাহতা, বললাম দিল দিল চাহতা হ্যায় চাহতা দু হেটে লাইন, 2 লাইন হোক একটু। দিল চাহতা হ্যায় দু লাইন হোক। একটু মিউট করে দে, তাহলে কোনো আওয়াজগুলো ইয়ে আসছে, মনিটরে আসছে। আচ্ছা, দিল চাহতা হ্যায় গানটা না করে আমি একটা অন্য গান করি, কারণ দিল চাহতা হ্যায় গানটা বেসিক্যালি গিটারের সাথে ভালো যাবে, এখানে পিয়ানোর সাথে জিনিসটা ঠিক যাবে না। তো আমি একটা কোয়ারেন্টাইন নিয়ে একটা গান লিখেছিলাম, একটা ওসি, গৌরব যেহেতু ওসির কথা বলছিল, তো আমি ওসির পরিপ্রেক্ষিতেই বলছি যে একটা ওন কম্পোজিশন, যেটা গানটা লিখেছে আমার একটা বন্ধু অরিত্র মৈত্র, পুরো কোয়ারেন্টাইন সিচুয়েশনকে নিয়ে গানটা লিখেছিল। তো গানটা আমরা পাবলিশও করেছিলাম ফেসবুকে, আমরা কমার্শিয়ালি কিছু করিনি, ফেসবুকে পাবলিশ করেছিলাম। তো গানটা লিখেছে অরিত্র আর সুর দিয়েছি আমি, অ্যারেঞ্জমেন্টটা টোটালি আমার, সেটা গিয়ে শোনাচ্ছি। কোয়ারেন্টাইনের মাসে 4 আনা সুখ আর উল্লাসে, 12 আনা উবে গেছে টাটা বাই বাই করে, অসুখেরা ঘিরে তরে পাছে।
তবু নিস্তার নেই যেন কোনো, চোখ ভিজে যদি যায় বা কখনো। তাল কানা বাঙালিরা টাল খেতে খেতে ঠিক উতরে যাবে আহা যেন। রোজ নামচার চামচারা ছুটি নিয়ে ঘরে সংক্রমণের সংকটে। বাড়ির বাজেট পেশ প্রতিদিন সকালেতে কোন টাকা যাবে কোন খাতে। দূর 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 কে জানে বাবা কবে, কে জানে কতদিন পরে আলো দেখা যাবে। বৈশাখের বিকেলে অন্ধকার, ধুস লঙ্কাতে আর ঝাল লাগে না, ভাল লাগে না আর। আমি ব্যস্ত আমার বোরডমে, শূন্যতা যদি তাতে কিছু কমে। কাজ নেই বাজ নেই কি করি করি ভেবে পিড়ি শেষ করি তিনটানে। টিভিতে নেই ফুটবল ক্রিকেট, দেশে লাখে লাখে পড়ে ভুখা পেট। চোখে দেখা যায় না তাই আমি পালিয়ে হিমালয়ে চলে যাব অল সেট। উন্মাদ যদি আমি হয়ে যাই ঘরে বসে কে নেবে বলো তার দায়ভার। আটকিয়ে বেড়া টোপে মুরগির বাজা খোপে জীবনটা হয়ে গেল ছাড়খাড়। ধুর 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 কে জানে বাবা কবে, কে জানে কতদিন পরে আলো দেখা যাবে। বৈশাখের বিকেলে অন্ধকার, ধুস লঙ্কাতে আর ঝাল লাগে না, ভাল লাগে না আর। এই লঙ্কাতে আর ঝাল লাগে না, ভাল লাগে না আর। ধুর বাবা লঙ্কাতে আর ঝাল লাগে না, ভাল লাগে না আর। ভাল লাগে না আর। দারুণ, নাচতে ইচ্ছে গেছিল তোর গান শুনে। গ্রেট একদম। গ্রেট 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 খুব সুন্দর খুব একদম সুন্দর লেখা। মেলোডি। নাচানাচি করতে ইচ্ছে করছিল। থ্যাংক ইউ সো মাচ। মানে সবার মনের কথা। একদম মনের কথা, মানে গানটা নিয়ে এই জন্যই আমার বেশি ভালো লেগেছে, মানে লিরিক্সটার জন্য আরো বেশি ভালো লেগেছে। মানে টোটাল একদম যেরকম আমরা লকডাউনটা কাটিয়েছি পুরো সেরকমই কেটেছে। হ্যাঁ ওই তো জন্য হ্যাঁ। মনে তো বেশ বেসিক্যালি ভালো। আমাদের সময় তো হয়েই গেছে। তো আজকে একজন লিখেছে, আজকে আমাদের টপিক ছিল কাজ কিভাবে এনজয় করতে হয়। একদম এটা তো পারফেক্ট কথা, কাজকে কিভাবে এনজয় করতে হয় সেটাই আমাদের আজকে মূল ডিসকাশন আজকে ছিল। এটা আজকে না আজকে আমাদের মেরিট ক্যাফের ক্লাসে আমরা এটা নিয়েই কথা বলেছিলাম যে হাউ টু এনজয় ইউর ওয়ার্ক। একদম একদম। ও কিন্তু ও আজকে তো এনজয় করে। স্টুডেন্ট আমাদের, তো আচ্ছা ও এটা নিয়ে আমরা স্টুডেন্ট। কথা বলছি। ওকে। অনেক স্টুডেন্টরা দেখছি, কমেন্টও করছে দেখছি। তো না ম্যাডাম এবারটা শুরু করুন, আর program তো শেষের পথে, অলরেডি টাইম হয়ে গেছে। মধুকন্যা একটা গান দিয়ে শেষ হোক আজকের প্রোগ্রাম। ঠিক আছে, একটা হিন্দি গান গেয়ে। ঠিক আছে তাহলে আবার আমরা কি একদম আমরা মিউট করে দেবো? একদম একদম মিউট, সবাই মিউট। তো আমরা একদম মধুকন্যাকে শেষে মিউট করে ফেলছিলাম ভুল করে। না, তো একদম শেষ সময় চলে এসেছি। তো থ্যাংক ইউ গৌরবকে আর অভিজিৎ দাকে আমাদের এখানে আসার জন্য আজকে। আর অনুরাগকেও থ্যাংক ইউ, আজকে আমার দায়িত্বটা পুরো অনুরাগই মানে করে দিয়েছে, তাই জন্য থ্যাংক ইউ অনুরাগকে আজকে আমাকে ছুটি দেওয়ার জন্য। তো শেষে একটা গান করে দিচ্ছি, রিকোয়েস্টও ছিল আর অনুরাগও বলছে, একটা হিন্দি গান গাইছি। मैं तेनू समझावा कि ना तेरे बाजू लगदा जी। मैं तेनू समझावा कि ना तेरे बाजू लगदा जी। तू की जाने प्यार मेरा, मैं करा इंतजार तेरा। तू दिल तो यो जान मेरी, मैं तेनू समझावा कि ना तेरे बाजू लगदा जी। मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह। तू जो मेरे नाल तू रहता, तुर पे मेरी आसा। जीना मेरा है हुण है तेरा कि
सारा इंतजार तेरा, तू दिल तो यो जान मेरी, जान मेरी, हाय जान मेरी। বাস এটুকুই আজকের জন্য। খুব সুন্দর, আহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। আর সবাইকে আজকে গৌরবকে আর অভিজিৎকে আবার একবার আমি বলছি নতুন করে Thank you. মেনি মেনি থ্যাংক ইউ সো মাচ যে আজকে আমাদের মন কেমন স্টেশন তোরা জয়েন করেছিস, আমাদের সাথে আজকে একটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করলাম একসাথে। আমরা ইন ফিউচার এক্সপেক্ট করব এবং আশা রাখবো যে আমরা সবাই একসাথে আবার কোনো একদিন মিট করব এবং একসাথে আবার আড্ডা হবে, আরো মজা হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো আজকের মতো এখানেই আজকে আমরা শেষ করছি। ভালো থাকবে। আর তোদের দুজনের মেরিট ক্যাফে যে তোরা কাজ করছিস সেটার জন্য ভেরি ভেরি গুড উইশেস। আর গৌরবকে আমি পার্সোনালি বলছি তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ আরো ভালোভাবে এগিয়ে যাও। আজকে 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, একদিন যেন দেখতে পাই তোমার 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। জানি একটু টাফ, কিন্তু আমি আশা রাখছি যদি চেষ্টা করো একদিন পুজোর মধ্যে প্রায় 6 হয়ে যাবে। বাহ, একদম। আমি এখনই একটা ক্ল্যাপ দিয়ে দিলাম এখন অ্যাডভান্স। তো তোমরা ভালোভাবে তোমাদের কাজ চালিয়ে যাও, আর পরে আবার আমাদের সবার সাথে দেখা হবে। তো থ্যাংক ইউ সো মাচ গৌরব, থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ, আর Thank you. ম্যাডি তোকেও থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। সবাই ভালো থাকবে, সবাই আজকে আড্ডাটা এনজয় করো। পরে তোমরা লাইভ স্ট্রিমে পেয়েও যাবে ফেসবুকের পেজ থেকে, ইউটিউবের চ্যানেল থেকে তোমরা এই লাইভ পরেও দেখতে পারবে। তো টিল দেন একদম। আজকের মতো এখানেই একদম। আজকে বলছি যে প্রথমে পেজটা লাইক করে দিতে, কারণ নেক্সট সানডে আবার আসবো আমরা ফিফথ একদম এপিসোড। একদম তো আমাদের সাথে তোমাদের থাকতে গেলে আমাদের এই পেজটাকে লাইক করে দিতে হবে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো একদম। থাকবেন। আমি গৌরব আর অভিজিৎকে বলবো যে আমাদের পেজটাকে জাস্ট তোমরা ফলো লাইক করে দাও, আমাদের সাপোর্ট করো, তাহলে আমরা সবাই একদম একসাথে একদম যাতে আমরা চলতে পারি। আমরাও already করবো, like- আমাদের যারা শুনছে তারাও সবাই করবে ডেফিনেটলি। ওকে, একদম তো ঠিক আছে, দেখা হবে আবার পরে, কথা ঠিক হবে, আছে, আবার আড্ডা ওকে হবে। গাইস, থ্যাংক ইউ Okay. সো মাচ। মন কেমন স্টেশন তোদের দুজনকে থ্যাংক ইউ হোস্ট করার জন্য, একদম খুব ধন্যবাদ। একদম। গৌরব তো আছেই, চলো। গৌরব তো আবার কফি টফি খেয়ে নিল, আমি তো আর কিছু খেতে পারলাম না, তুইও কফি খেলি। তো ঠিক সবাই আছে, সবাই এবার আমরা কফি একদম খেতে একদম এখন গিয়ে সবাই আদা চা করো। ঠিক আছে, চলো। চলো আজকের মতো টাটা, এখানে টাটা। শেষ হলো। সবাই ভালো থেকো, Good night. সুস্থ থেকো আর হেলথ থেকো। টাটা। বাই।